তৃতীয় ক্লাসে আমি তোমাদেরকে কোষ ও এর গঠন এবং সেই সাথে অণুজীব দুইটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়াবো এবং কৃষিতে এই দুইটা চ্যাপ্টার থেকে কিন্তু কোয়েশ্চেন কমন পাবা, এটার কোনো মিস নাই। সো আজকে আমি যে জিনিসগুলো দেখাবো এখানে এবং ক্লাসের স্লাইডটাও আমি আজকে টেলিগ্রামে দিয়ে দিব। তো এখানে যে জিনিসগুলো দেখাবো এটা হচ্ছে আমার কাছে নেটওয়ার্ক বইয়ের একটা জাস্ট আমি পিডিএফ নিয়ে নিলাম। তো এটা নেওয়ার জন্য আমি স্লাইডটা না পড়েই আজকে জাস্ট পিডিএফটা পড়াচ্ছি, তোমাদের কাজে লাগবে। আমি কেন কাজে লাগবে আমি পরে বলবো। তো আমি জাস্ট স্লাইডটা দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব, আমার যে ক্লাসটা থাকবে এই পিডিএফটা দিয়ে দিলে তোমরা পিডিএফটা পড়বা, তোমাদের জন্য প্রিপারেশন একদম 100% কমপ্লিট, আর কিছু পড়া লাগবে না, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ অনেকেই ক্লাসে আসছো। শুনো, সবাইকে আবারও বলতেছি, একটা মাস 37টা দিন সময় পাইছো, 37টা দিনে যেন 37টা দিনেই তোমরা কাজে লাগাইতে পারো। যেই কাজে লাগাবা সবাই চান্স পাবা। এই 37 দিন কাজে লাগালে তুমি কৃষিতে টপ করতে পারবা, বাকৃবিতে এগ্রিকালচার ডিভিএম এই সাবজেক্টে পড়তে পারবা ইনশাল্লাহ। তো সবাই ক্লাসটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করো, ওকে? সো আমরা আজকে যে প্রথম যে চ্যাপ্টারটা নিয়ে আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে গিয়ে কি আমাদের কোষ ও এর গঠন, বুঝছো? এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের চ্যাপ্টার বলা চলে। এবং কোষ ও এর গঠন চ্যাপ্টারটাকে আমরা হচ্ছে এটা 5টা টোটাল টাইপ আছে। একটা হচ্ছে কি প্রথম যে টাইপটা সেটা হচ্ছে তোমার কি আমাদের যদি দেখে এখানে প্রথম টাইপটা কি কোষের প্রকারভেদ ও প্রাথমিক আলোচনা। কোষের প্রকারভেদ অর্থাৎ কোষ কয় প্রকার, কোষ কি, কোষকে আবিষ্কার করেছেন, জীবিত কোষকে আবিষ্কার করেছেন, মৃত কোষকে আবিষ্কার করেছেন। তো কোষের যে সাধারণ গঠনগুলো, কোষের একক কি, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে কি আমাদের প্রথম টাইপটা। এবং তোমরা যদি একটু খেয়াল করে দেখো এই প্রথম টাইপটা কিন্তু জাস্ট 2 স্টার, কোয়েশ্চেন খুব বেশি একটা আসে নাই। সো আমরা এটাকে এতটা গুরুত্ব দিব না। সেকেন্ড যে টাইপটা সেটা কি আবিষ্কার ও বিশেষ নাম, এটা একদম লেস ইম্পর্টেন্ট, এটা একদম কি লেস ইম্পর্টেন্ট, খুবই কম গুরুত্বপূর্ণ। বাট থার্ড যে টাইপটা আছে এটা কিন্তু বড় একটা টাইপ, যে কোষ প্রাচীর, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস এবং কি নিউক্লিক অ্যাসিড। তো এই যে তোমার অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোষ প্রাচীর, প্লাস্টিডটা ভেরি ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়া অনেক ইম্পর্টেন্ট, এর মধ্যে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে যে তোমার 4 নাম্বার টাইপটা কোষ ঝিল্লি আছে, রাইবোজোম আছে, গলগি বডি আছে, লাইসোজোম আছে, সেন্ট্রিওল আছে। এগুলো হচ্ছে তোমার কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো আছে। তো এই জিনিসগুলো মোটামুটি 2 স্টার, যদিও এটা 2 স্টার দেব, বাট আমি তোমাদেরকে আরো একটা স্টার বাড়ায় দিচ্ছি। তার মানে কি এই যে টাইপ নাম্বার 3 এন্ড টাইপ নাম্বার 4 এগুলো কি 3 স্টারের কোশ্চেন। 5 নম্বর যেটা ক্রোমোজোম, কোড ও কোডন। তো ক্রোমোজোম ক্ষেত্রে তোমার সাধারণত কার ক্রোমোজোম কতগুলো থাকে, ধানের ক্রোমোজোম কয়টা, মানুষের কতগুলো ক্রোমোজোম থাকে, তো এই যে সংখ্যাগুলো এগুলো থেকে মূলত ভাইয়া কোশ্চেনগুলো কিন্তু আসে। আচ্ছা, লাইটটা আটকে গেল কেন? হ্যাঁ, এক্সাম রুটিনটা দিব। এক্সাম হচ্ছে তোমাদের, শোনো, এখন থেকে আমরা একদম 100 মার্কসের একদম কৃষি স্ট্যান্ডার্ড পরীক্ষা নেব, ওকে? সো আমরা আস্তে ধীরে আমরা আগাই। তাহলে দেখো আমরা যদি কোষের প্রথম যে টাইপটা সেটা হচ্ছে কি কোষের প্রাথমিক আলোচনা, কোষের প্রাথমিক আলোচনা। তো ভাইয়া কোষ জিনিসটা অ্যাকচুয়ালি কি, কোষ জিনিসটা আমরা অ্যাকচুয়ালি কি জানবো, কোষ জিনিসটা অ্যাকচুয়ালি কি? তো কোষ জিনিসটা হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। জীবদেহের গঠন ও কাজের এককে কি বলা হয়েছে, কোষ বলা হচ্ছে, এটা আমরা সবাই জানি। সো আমরা এইটা কিন্তু মূলত আসবে না, আমাদের আসবে কোন জিনিসগুলো, দেখো আমাদের কোন জিনিসগুলো আসবে সেটা একটু খেয়াল করো। দেখো, জীবদেহের গঠন ও কাজের এককে বলা হচ্ছে কোষ। এখন সবচেয়ে ছোট কোষ কি, মাইক্রোপ্লাজমা। তো এইটা একটু মনে রাখবা, পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তো এইটা হচ্ছে কি সবচেয়ে ছোট কোষ, এটা মনে রাখবো। সবচেয়ে ছোট কোষটা কি, মাইক্রোপ্লাজমা, এটা হচ্ছে কি সবচেয়ে ছোট কোষ। তারপর আসো উট পাখির ডিম। যদি বলে কি সবচেয়ে বড় কোষ কোনটা, উট পাখির ডিম, বিশাল বড় টাইপের একটা কোষ হয়ে থাকে, 17 × 12.5 সেন্টিমিটার। এখানে আয়তনটা মানে তোমার এখানে যে ক্ষেত্রফলটা বা এটা আসবে না, আসবে হচ্ছে তোমার কি এইটা সবচেয়ে বড় কোষ কোনটা, সবচেয়ে বড় কোষ কোনটা ভাইয়া, উট পাখির ডিম হচ্ছে কি সবচেয়ে বড় কোষ। আচ্ছা, তার পরবর্তীতে আমরা যদি দেখি মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটা, আমাদের স্নায়ু কোষের একটা হচ্ছে কি মোটর নিউরন, মানবদেহে মোটর নিউরন। তো মোটর নিউরনের ক্ষেত্রে যেটা মনে রাখবা, মোটর নিউরন যে তোমার কতটুকু লম্বা, 1.37 মিটার লম্বা। মোটর নিউরন হচ্ছে কি 1.37 মিটার লম্বা, এইটাও কিন্তু মনে রাখতে হবে। তার মানে কি মানবদেহের সবচেয়ে বড় কোষ মোটর নিউরন এবং 1.37 মিটার লম্বা। তারপর আসো এখানে আসো তোমার জীবদেহের যে শাখায় বা জীববিদ্যার যে শাখায় কোষ নিয়ে আলোচনা করে তাকে বলে কি কোষবিদ্যা বা সাইটোলজি, অর্থাৎ কোষ সংক্রান্ত সকল কিছু আলোচনা এই কোষবিদ্যা বা সাইটোলজিতেই হয়ে থাকবে। এটা গেল। এখন আসো আমরা রবার্ট হুক কোষবিদ্যার জনক। আমরা কি জানি রবার্ট হুক হচ্ছে কি কোষবিদ্যার জনক। তো রবার্ট হুক থেকে আমরা আরো একটা জিনিস মনে রাখবো। আচ্ছা, আবিষ্কারকগুলো নিচে আছে যেহেতু আমরা নিচেই পড়বো, সো আমরা উপর থেকে যে জিনিসটা পড়তে পারি এখান থেকে শুধুমাত্র কি কি মনে রাখবা, আমি একদম ওভারঅল এখান থেকে ক্লিন করে যদি বলি তাহলে আমি একটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে মনে রাখবো হচ্ছে কি জীবদেহের গঠন ও কাজের একক কোষ, সবচেয়ে ছোট কোষ, সবচেয়ে বড় কোষ, মানুষের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটা। এই যে 3টা পয়েন্ট বা এই যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো তোমরা কিন্তু নেটওয়ার্ক বই থেকে এটা পড়ে ফেলবা যে এই যে 4টা পয়েন্ট উপরে, এই 4টা পয়েন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি একটু নিচের দিকে যাই,
তো নিচের দিকে গেলে আমরা কি পাচ্ছি দেখো। এখন আসো বিভিন্ন আবিষ্কারক। তো বিভিন্ন আবিষ্কারকের ক্ষেত্রে আমরা কি কি জিনিসগুলো দেখবো দেখো। যদি আমরা দেখি কি বিভিন্ন আবিষ্কারক, তাহলে প্রথমত হচ্ছে কি ভাইয়া কোষের আবিষ্কারক কে? কোষের আবিষ্কারক হচ্ছে কি রবার্ট হুক। তো রবার্ট হুকের যে কোষের আবিষ্কারের কাহিনীটা আমরা বলতে পারি চাইলে, বাট এটা তো তোমাদের জন্য প্রয়োজন নাই, তোমরা জাস্ট কি কি জিনিসগুলো আসবে। তো একটা জিনিস মনে রাখবা যে রবার্ট হুক মূলত কি করেছিলেন জানো? মৃত কোষ আবিষ্কার করেছিলেন। কি কোষ আবিষ্কার করেছিলেন? মৃত কোষ। তো রবার্ট হুক যেটা করেছিলেন ভাইয়া, রবার্ট হুক থেকে আমরা মনে রাখবো মরা সেল। কি সেল আবিষ্কার করেছিলেন? মরা সেল। তো রবার্ট হুক থেকে মনে রাখবো কি মরা সেল আবিষ্কার করেছিলেন। শোনো, এই যে ট্রিক্স গুলো দিব এগুলো তুমি একটু নোট করে ফেলো। তো মরা সেল ভাইয়া, মরা সেল থেকে আমরা কি বুঝবো জিনিসটা? মরা এমটা হচ্ছে তোমার কি জানো, রবার্ট হুকের একটা গ্রন্থ বা বই আছে যেখানে তিনি কোষের কথার উল্লেখ করেছেন। মাইক্রোগ্রাফিয়া। তো মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থে রবার্ট হুক মূলত কোষের কথা উল্লেখ করেছিলেন। তো এই জিনিসটাও কিন্তু আসতে পারে, বুঝছো? তাহলে এইটা গেল মরা সেল। আর মরা দিয়ে কি মনে রাখবো ভাইয়া? মরা দিয়ে মনে রাখবো হচ্ছে কি আমরা মৃত কোষ। তাহলে রবার্ট হুক যে তোমার কোষটা আবিষ্কার করেছিলেন, প্রথমত সেটা কি ছিল? মৃত। দ্বিতীয়ত সেটা কি ছিল তোমার আমাদের কি সেটা কোন গ্রন্থে ছিল? মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থে ছিল। নেক্সট যে কোয়েশ্চেনটা আসতে পারে, মৃত কোষ যদি রবার্ট হুক আবিষ্কার করেন তাহলে জীবিত কোষটাকে আবিষ্কার করেছিলেন। তাহলে মনে রাখবা এখানে যে জীবিত কোষটা আবিষ্কার করেছিলেন কে ভাইয়া? জীবিত কোষটা আবিষ্কার করেছিলেন হচ্ছে তোমার অ্যান্টনি ভ্যান লিওনহুক। এই যে জীবিত কোষকে পর্যবেক্ষণ করেছেন লিওনহুক, হচ্ছে কি জীবিত কোষ পর্যবেক্ষণ করেছেন। আর রবার্ট হুক হচ্ছে তোমার কি মৃত কোষটা পর্যবেক্ষণ করেছিলেন। ওকে, আচ্ছা তোমরা কিছু কিছু জিনিস স্ক্রিনশট নিয়ে নিবা, বুঝছো? কিছু কিছু জিনিস হচ্ছে তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা। হ্যাঁ, ক্লাসের পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ। কিছু কিছু জিনিস তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা। যেমন আমরা যদি এখান থেকে পড়ি আবিষ্কারকের ক্ষেত্রে আমরা কোন জিনিসগুলো পড়তে পারি দেখো। তো আবিষ্কারের ক্ষেত্রে আমরা কোন জিনিসগুলো এখানে পড়তে পারি একটু খেয়াল করো। দেখো এখানে কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। তার পরবর্তীতে জিনের আবিষ্কারককে মেন্ডেল, আমরা জানি ক্লোরোপ্লাস্ট, শিম্পার, এগুলো আমরা জানবো পরবর্তীতে। আর এখান থেকে আমরা যেটা মনে রাখবো কি তোমার অ্যান্টনি ভন লিওনহুক কি করেছেন? তোমার জীবিত কোষ আবিষ্কার করেছেন। তারপর তোমার এখানে হচ্ছে আরেকটা কি তোমার মাইটোকন্ড্রিয়াকে আবিষ্কার করেছেন কলিকার, এবং মাইটোকন্ড্রিয়ার নামকরণ কে করেছেন? কার্ল ব্যান্ডা। তো আবিষ্কার করেছেন মাইটোকন্ড্রিয়া কলিকার, আর নামকরণ করেছেন কে? কার্ল ব্যান্ডা। তো আমরা যেহেতু এখন কোষ পড়তেছি, দ্যাটস হচ্ছে কি আমরা শুধুমাত্র কি কোষের জিনিসটা জানি। পরবর্তীতে এখান থেকে কোনটা কোনটা লাগবে কোনটা কোনটা লাগবে না সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটা ছবি তুলে দিয়ে দিব। বাট এখন আমরা এত ঘুরায় পেঁচা না পড়লে আমাদের জন্য ভালো। আচ্ছা আমরা যদি এখন ইতে যাই, দেখো পরবর্তী জিনিসটা কোষের প্রকারভেদ। এখন জিনিসটা আসো ভাইয়া, কোষের প্রকারভেদ। দেখো আমরা সবাই জানি কিন্তু কোষকে তোমার দুইটা বিষয়ের উপর ভিত্তি করে প্রকারভেদ করা হয়ে থাকে। একটা হচ্ছে তোমার কি তার কাজের উপর ভিত্তি করে, আরেকটা হচ্ছে তোমার কি তার নিউক্লিয়াসের ভিত্তিতে, তাই না? কাজের উপর ভিত্তিতে। সো কাজের উপর ভিত্তিতে হচ্ছে তোমার কি দুই রকম, একটা হচ্ছে তোমার কি দেহকোষ, আরেকটা হচ্ছে তোমার কি জনন কোষ। দেহকোষ বলতে কি যেটা তার দেহ গঠন করে, জনন কোষ বলতে কি যেটা তার জনন কাজ সম্পাদন করে। সো দেহকোষ বলতে কি তোমার তার আবরণী কোষ, পেশি কোষ, স্নায়ু কোষ, রক্তকণিকা, এই সকল কোষ হচ্ছে কি দেহকোষ, মনে রাখবা। তো দেহকোষ থেকে আরেকটা জিনিস মনে রাখবা, তোমার দেহর ড দিয়ে, দেহর ইংলিশে লিখলে কি দেহ, তো এই দেহর ডি দিয়ে মনে রাখবা কি এটা হচ্ছে কি ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে কি ভাইয়া? 2n। তার মানে কি দেহকোষগুলো কি হচ্ছে ভাইয়া এখানে 2n হচ্ছে। আচ্ছা পরবর্তীতে যেটা আছে আমাদের জনন কোষ। জনন কোষ তো আমরা সবাই জানি কি শুক্রাণু এবং কি ডিম্বাণু, দ্যাটস ইট, হ্যাপ্লয়েড। জনন কোষ কি হবে ভাইয়া? হ্যাপ্লয়েড হবে। নেক্সট যে জিনিসটা সেটা কি নিউক্লিয়াসের ভিত্তিতে ভাইয়া। তো নিউক্লিয়াসের ভিত্তিতে দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমার কি প্রোক্যারিওটা, আরেকটা হচ্ছে তোমার কি ইউক্যারিওটা। আদিকোষী এবং কি প্রকৃত কোষী, মনে থাকবে। তো আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে একটা পার্থক্য আছে। দেখো তোমার আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে যদি আমরা পার্থক্যটা দেখি, আদিকোষে যে ডিএনএটা থাকবে সেটা হচ্ছে তোমার কি বৃত্তাকার ডিএনএ। আর বৃত্তাকার ডিএনএ কে কি বলা হচ্ছে ভাইয়া? প্লাজমিড। বৃত্তাকার ডিএনএ কে কি বলা হচ্ছে? প্লাজমিড বলা হচ্ছে। বৃত্তাকার ডিএনএ কোথায় কোথায় থাকে? আদিকোষে বৃত্তাকার ডিএনএ থাকে, এবং কোথায় থাকে? ব্যাকটেরিয়াতে থাকে হচ্ছে তোমার কি বৃত্তাকার ডিএনএ। আর প্রকৃত কোষের ডিএনএ কিরকম থাকবে? এরকম সূত্রাকার। প্রকৃত কোষের ডিএনএ এরকম সূত্রাকার, এরকম সূত্রাকার থাকবে, বুঝছো? তো এই জিনিসগুলো হচ্ছে তোমার জানবা। আর একটা জিনিস জানবা এখানে আদিকোষ প্রকৃত কোষ থেকে, সেটা হচ্ছে তোমার আদিকোষের ডিএনএ, সরি আদিকোষে তোমার যে রাইবোজোমটা থাকে সেটা কি 70s, আর প্রকৃত কোষে যে রাইবোজোমটা থাকে সেটা কি 80s। সো আদিকোষের রাইবোজোম 70s, প্রকৃত কোষের রাইবোজোম কি 80s থাকে, মনে থাকবে। তো এই হচ্ছে কি তোমার কি আদিকোষ এবং প্রকৃত কোষ থেকে যে পার্থক্যগুলো। সো প্রথম পার্থক্য কি আদিকোষের ডিএনএ বৃত্তাকার, প্রকৃত কোষের সূত্রাকার। আদিকোষে তোমার রাইবোজোম 70s, প্রকৃত কোষে হচ্ছে তোমার কি 80s রাইবোজোম থাকে। নেক্সট জিনিসটাতে চলো আমরা যাই, কোষের বিভিন্ন অঙ্গাণু। এটা হচ্ছে তোমার কি আমাদের টাইপ নাম্বার 2 মনে হয়, তাই না? টাইপ নাম্বার 2। আচ্ছা কোষের বিভিন্ন অঙ্গাণু যদি আমরা দেখি তাহলে দেখো এখানে খেয়াল করে যে কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো আমরা যদি দেখি এখানে, যে উদ্ভিদ কোষের
অনন্য বৈশিষ্ট্য, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে তোমার কি কোষ প্রাচীর, অর্থাৎ কোষের বাহিরে উদ্ভিদ কোষের, তার মানে কি কোষ প্রাচীর কাদের থেকে, শুধুমাত্র উদ্ভিদ কোষের। তুমি এটা কিভাবে বুঝবো ভাইয়া, তুমি দেখো কোষ প্রাচীরটা কি দিয়ে গঠিত মূলত জানো, সেলুলোজ নির্মিত, এবং সেলুলোজ কিন্তু তোমার যেটা বলা হয় কি তোমার মানে কি তোমার পলিস্যাকারাইড টাইপ, তাই না, মানে জটিল শর্করা, তাই না সেলুলোজ। আচ্ছা, তো এই যে সেলুলোজটা, তোমার সেলুলোজটা কিন্তু অনেক শক্ত টাইপের হয়। তো আমাদের মানুষের যে স্কিনটা তুমি ধরে দেখো তো গাছের মতো শক্ত পাবা না। তো গাছের সেলুলোজ আছে বিদায়, বা গাছের কোষগুলোতে তোমার বা কোষ প্রাচীর আছে বিদায় কিন্তু ওদের কোষগুলা অনেক শক্ত হয় এবং কি তাদের দেহটা শক্ত হয়, বাট আমাদের প্রাণীতে কিন্তু দেহটা শক্ত হয় না। সো মনে রাখবা যে তোমার উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কি, কোষ প্রাচীর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে তোমার কি কোষ প্রাচীর। তোমরা আরো একটা কাজ চাইলে করতে পারো, তোমরা যারা হচ্ছে তোমাদের সাথে নেটওয়ার্ক বই, তোমরা আমি জানি সবাই মোটামুটি নেটওয়ার্ক বই ইউজ করো, যারা ইউজ করো না তাদেরকে পিডিএফ দিব। তো নেটওয়ার্ক বইটা সামনে রাখো, রেখে হচ্ছে কি আমি যে পেজগুলো উল্টাচ্ছি, তো 553 নম্বর পেজ, তো তোমরা এই পেজগুলো গিয়ে গিয়ে তোমরা চাইলে দাগিয়ে রাখতে পারো যে এই জিনিসগুলো পড়তে হবে। তাহলে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কি কোষ প্রাচীর। আচ্ছা, আমি একটু আগে যেটা বললাম যে যদি বলা হয় কি কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, মনে রাখবা কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি সেলুলোজ, তার মানে কি কোষ প্রাচীরের প্রধান উপাদান কি সেলুলোজ। আর একটা জিনিস, শুধুমাত্র কি উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোনো প্রকার কোষ প্রাচীর থাকে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো আমরা যদি দেখি এখানে কোষ প্রাচীরের একক গুলাতে দেখি, তাহলে মনে রাখবা কোষ প্রাচীরের গঠনটা যদি আমরা দেখি, এই যে এখানে একটা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন দেওয়া আছে, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাইয়া, সবাই মনে রাখবা কোষ প্রাচীরের এই গঠনটা, এই যে আমরা কোষ প্রাচীর টাইপটা আছে, এই টাইপের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কোন জিনিসটা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই কোষ প্রাচীরের যে এই সূক্ষ্ম গঠনটা। অর্থাৎ প্রথমত কি কোষ প্রাচীরের যে প্রধান যে এককটা বা কোষ প্রাচীরের যে প্রধান উপাদান মানে কোনটা, সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি সেলুলোজ। তাহলে 1000 থেকে 3000 সেলুলোজ মিলে গঠন করবে কি সেলুলোজ চেইন। এরকম একটা সেলুলোজ, আরেকটা সেলুলোজ, আরেকটা সেলুলোজ, আরেকটা, এইভাবে 1000 থেকে 3000 সেলুলোজ এইভাবে সাজিয়ে সাজিয়ে কি গঠন করবে, সেলুলোজ চেইন গঠন করবে। তার পরবর্তীতে 100টা সেলুলোজ চেইন, কয়টা সেলুলোজ চেইন, এরকম 100টা সেলুলোজ চেইন মিলে গঠন করবে কি মাইসেলি গঠন করবে। এবং মাইসেলিকে বলা হয় কি কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। মাইসেলিকে কি বলা হবে, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ক্ষুদ্রতম গাঠনিক একক। মাইসেল হচ্ছে কি কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। তো এই জিনিসটা মনে রাখবা, কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ, আর মাইসেল হচ্ছে তোমার কি কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এবং এই যে এখানে বলা আছে মাইসেলিকে বলা হয় কি কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক ধরা হয়। তোমরা আমি এই জিনিসগুলো পড়াবো, পড়ানোর পর তোমরা শুধু কোশ্চেন ব্যাংকটা দেখবা, মানে আমরা কোশ্চেন সলভ করলে তোমরা বুঝতে পারবা কতটা ইম্পর্টেন্ট। তো আমরা এই যে তোমার আমরা যেহেতু আজকে রিভিউ ক্লাস নিচ্ছি, শুধুমাত্র হচ্ছে কি আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো, তার মানে কি এখান থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে কি তোমার কি এই জিনিসটা। আচ্ছা, তারপর আসো 20টা মাইসেলি মিলে মাইক্রোফাইব্রিল, 250টা মাইক্রোফাইব্রিল মিলে কি একটা ম্যাক্রোফাইব্রিল গঠন করবে, এবং যেটা কি আস্তে আস্তে কোষ প্রাচীরটা গঠন করে। তো তোমরা এই যে জিনিসটা ফ্লো চার্টটা আছে এটা কিন্তু সবাই পড়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যদি আমরা যাই, তাহলে দেখো কোষ প্রাচীর গেলে আমরা কোষ ঝিল্লিতে যাব। আচ্ছা, তো কোষ প্রাচীরে এবং কি দেখো একটা, এটা যদি একটা উদ্ভিদ কোষ হয়, এটা যদি একটা উদ্ভিদ কোষ হয়, আমরা ধরলাম এটা একটা উদ্ভিদ কোষ, এবং এইটা যদি উদ্ভিদ কোষ হয়, এবং এইটা ধরলাম কি তোমার তার বাইরে যে প্রাচীরটা, এটা হচ্ছে তোমার কি এটা বাইরে প্রাচীরটা, কোষ প্রাচীরটা, হ্যাঁ। এবং এই যে তোমার ভেতরে আছে তোমার কি, বাইরে হচ্ছে কোষ প্রাচীর, ভেতরে আছে তোমার কি সাইটোপ্লাজম। কোষ প্রাচীর এবং সাইটোপ্লাজমের মাঝে একটা বৈষম্যবদ্ধ পর্দা থাকে, বৈষম্যবদ্ধ পর্দাটার নাম হচ্ছে তোমার কি কোষ ঝিল্লি মূলত। তো বৈষম্যবদ্ধ পর্দাটার নাম হচ্ছে তোমার কি কোষ ঝিল্লি, বৈষম্যবদ্ধ পর্দাটার নাম কি কোষ ঝিল্লি, এটা হচ্ছে তোমার কি কোষ ঝিল্লি, আমরা দেখবো এখন যেটা। ওকে, আচ্ছা দেখো তাহলে কোষ ঝিল্লির বিভিন্ন নাম আছে, কিন্তু যে নামগুলো লাগবে তোমরা নেটওয়ার্ক নিয়ে সবাই দাগাইতে থাকো। দেখো যেই নামগুলো লাগবে, প্রথম যে নাম লাগবে সেল মেমব্রেন। সেল মেমব্রেন কোষ, সেল মানে কি কোষ, মেমব্রেন মানে কি ঝিল্লি, হয়ে গেছে, অর্থ দিয়ে পড়বা সেল মেমব্রেন। বায়ো মেমব্রেন, আচ্ছা বায়ো মেমব্রেন, সাইটো মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। প্লাজমা কেন, কারণ সাইটো কেন, কারণ ভিতরে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের যে মেমব্রেনটা সেটাকে কি বলা হবে, সাইটো মেমব্রেন। প্লাজমা মেমব্রেন কেন, সাইটোপ্লাজম কি ভাইয়া তরল, তরলের যে মেমব্রেন সেটার নাম কি প্লাজমা মেমব্রেন, অথবা কি প্লাজমা লেমা। এবং এটাকে কি বলো, অর্ধবেদ্য ঝিল্লি বা বৈষম্যবেদ্য ঝিল্লি। আমি যেটা একটু আগে বললাম অর্ধবেদ্য ঝিল্লি কেন, এটা দিয়ে কিন্তু কিছু কিছু জিনিস থাকে বা কিছু কিছু তোমার পদার্থ থাকে যেগুলো কিনা তোমার এই কোষ ঝিল্লি দিয়ে কি হতে পারে, তোমার এক কোষ থেকে আরেক কোষে চলাচল করতে পারে। তো আমরা যে নামগুলো মনে রাখবো, প্রথম হচ্ছে কি সেল মেমব্রেন, বায়ো মেমব্রেন, সাইটো মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, এবং হচ্ছে তোমার কি তোমার প্লাজমা লেমা, আর হচ্ছে তোমার কি অর্ধবেদ্য ঝিল্লি। এই কয়েকটা জিনিস মনে রাখবো। আচ্ছা,
এর পরবর্তীতে যদি দেখো, আমরা যদি এখানে খেয়াল করি যে কোষ ঝিল্লির গঠনের বিভিন্ন মতবাদ আছে, কোষ ঝিল্লির বেশ কয়েকটা মতবাদ আছে, তোমরা জাস্ট দুইটা মতবাদ পড়বে। একটা হচ্ছে কি স্যান্ডউইচ মডেল, মানে কি তোমরা স্যান্ডউইচ খাও না, তো স্যান্ডউইচের মধ্যে কি উপরে দুইটা বান থাকে, ভেতরে কি থাকে তোমার আমাদের যে চিকেন গুলো থাকে বা ভিতরে পুরটা থাকে মূলত, তাই না? এটাই তো স্যান্ডউইচ। আচ্ছা, একটা হচ্ছে তোমার কি স্যান্ডউইচ মডেল, আর একটা হচ্ছে তোমার কি ফ্লুইড মোজাইক মডেল বা আইসবার্গ মডেল। সো এই দুইটা মডেল তোমাদের পড়তে হবে। সো স্যান্ডউইচ মডেলটা কে দিয়েছেন? দিয়েছেন হচ্ছে তোমার কি ড্যানিয়েল ও ডেভসন। আর ফ্লুইড মোজাইক মডেলটা কে দিয়েছে? সিঙ্গার ও নিকলসন। সো তোমরা অন্য কোনো মডেল তোমাদের পড়া লাগবে না, জাস্ট স্যান্ডউইচ মডেল এবং হচ্ছে তোমার কি ফ্লুইড মোজাইক মডেল পড়তে হবে, ঠিক আছে? আর ফ্লুইড মোজাইক মডেলটা এটা হচ্ছে তোমার কি একটু ডিটেইল পড়বা, এটা হচ্ছে তোমার কি ডিটেইলে পড়বা, বুঝছো? এটা একটু ডিটেইলে পড়তে হবে, আমরা নিচেই দেখবো আশা করছি। তো ফ্লুইড মোজাইক মডেলটা আমরা ডিটেইলে পড়বো, আর স্যান্ডউইচ মডেলটা কে দিয়েছেন এইটা জাস্ট জানবো, আর কোনো কিছু কিন্তু জানার প্রয়োজন নাই। আচ্ছা, নেক্সটে আসো, কোষ ঝিল্লির গঠন। হ্যাঁ, কোষ ঝিল্লির গঠন। তাহলে দেখো কোষ ঝিল্লির গঠনের মধ্যে কি কি জিনিসগুলো থাকবে আমরা যদি দেখি, কোষ ঝিল্লির গঠনটা যদি দেখি, এটা মূলত ফ্লুইড মোজাইক মডেলের কথা বলা হয়েছে, বুঝছো? তো কোষ ঝিল্লি মডেলটা যদি আমরা দেখি তাহলে দেখবা যে এরকম থাকে, তাই না? এরকম, এইরকম, এরকম, এরকম, তাই না? তারপরে আবার এরকম, 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 এরকম। আচ্ছা, তাহলে এখানে প্রথম যেটা আছে কি লিপিড বাইলেয়ার, অর্থাৎ এই যে দুইটা অংশ, বাইলেয়ার মানে কি ডাবল লেয়ার। তাহলে দেখো এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার, এটা কি ফসফোলিপিড বাইলেয়ার, দুইটা ফসফোলিপিড বাইলেয়ার থাকবে। তার মানে কি দুই স্তর বিশিষ্ট ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। তার মানে কি এই যে দ্বিস্তর, এই যে একটা উপর স্তর, এই যে একটা নিচের স্তর, এই দ্বিস্তর বিশিষ্ট কি তোমার ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত হয়ে থাকে, মনে থাকবে? আচ্ছা, এই একটা জিনিস মনে রাখবা যে তোমার কি লিপিড বাইলেয়ার থেকে কোশ্চেন আসতে পারে, নিচের কোনটি কোষ ঝিল্লির উপাদান? লিপিড বাইলেয়ার। আচ্ছা, তারপরে সব প্রোটিন। তো ভাইয়া মনে রাখবা এই যে প্রোটিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যখন কোষ ঝিল্লির গঠন করবা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা হচ্ছে কি প্রোটিন। কোশ্চেন আসবে যে কোষ ঝিল্লিতে নিচের কোন প্রোটিনটি থাকে না, তাহলে মনে রাখবা কি প্রোটিন থাকে? ইন্টিগ্রাল প্রোটিন থাকবে। ইন্টিগ্রাল প্রোটিনটা কি থাকবে? এই ঝিল্লিটার উভয় সারফেস জুড়ে থাকবে, উভয় সারফেস জুড়ে, অর্থাৎ উপরের সারফেস নিচের সারফেস দুইটা জুড়ে থাকবে। পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিনটা কি শুধুমাত্র কি একটা মাত্র সারফেসে থাকবে, ধরো যেমন হইতে পারে কি হয় এখানে থাকবে, নয়তো এখানে থাকবে, একটা মাত্র সারফেস নিয়ে থাকবে। এবং আরেকটা কি লিপিড সম্পৃক্ত প্রোটিন। সো তিনটা প্রোটিন মনে রাখবা, ইন্টিগ্রাল, পেরিফেরাল এবং কি লিপিড। ইন্টিগ্রাল, পেরিফেরাল এবং কি লিপিড। কি দিয়ে মনে রাখতে পারে? আইপিএল দিয়ে। আইপিএল ছিল না? আইপিএল খেলা তো বুঝো না? আইপিএল, আইতে হচ্ছে কি ইন্টিগ্রাল, পিতে হচ্ছে তোমার কি পেরিফেরাল, এলতে হচ্ছে তোমার কি লিপিড প্রোটিন। ওকে, আরেকটা জিনিস থাকে কি গ্লাইকোপ্রোটিনের স্তর, এগুলো কোনো কিছু আর লাগবে না, বুঝছো? আমরা জাস্ট প্রোটিনটা দেখবো তাহলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, পরবর্তীতে আমরা যাই প্লাস্টিড। নেক্সট হচ্ছে তোমার কি আমাদের আছে কি তোমার প্লাস্টিড। আচ্ছা, প্লাস্টিড থেকে যেটা মনে রাখবা, প্লাস্টিড হচ্ছে তোমার মূলত কোষ, মানে কোষের মধ্যে সর্ববৃহৎ অঙ্গাণু। সো মনে রাখবা কোষের সর্ববৃহৎ অঙ্গাণু যদি বলা হয় কি কোষের সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম হচ্ছে তোমার কি প্লাস্টিড। কোষের সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম হচ্ছে কি প্লাস্টিড, মনে থাকবে। তো প্লাস্টিড মূলত কি, প্রথমত এই প্লাস্টিডটাকে শিম্পার, বিজ্ঞানী শিম্পার কি করেছিলেন তোমার সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট। ক্লোরো মানে কি সবুজ, ক্লোরো মানে কি সবুজ বর্ণের প্লাস্টিড আবিষ্কার করেন। এবং এই ক্লোরোপ্লাস্টটাকেই পরবর্তীতে যখন ক্লোরোপ্লাস্ট ছাড়াও আরো প্লাস্টিড আসছে যেমন ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, তখন তো 3 ধরনের প্লাস্টিড হয়ে গেছে। এখন তো আর এটাকে তিনটাকে তো আর একসাথে ক্লোরোপ্লাস্ট বলা যাবে না। উনি প্রথমত দেখছিলেন যে না প্লাস্টিড শুধুমাত্র সবুজ বর্ণের, দ্যাটস ওয়াই উনি কি করছিলেন ক্লোরোপ্লাস্ট নামকরণ করছিলেন। বাট পরবর্তীতে যখন দেখা গেল যে না আরো ধরনের এরকম আসছে সেম জিনিস, তখন উনি কি করেন সম্পূর্ণটাকে নামকরণ করা হয় কি প্লাস্টিড নামকরণ করা হয়, বুঝছো? আচ্ছা, তাহলে এই প্লাস্টিকটা হচ্ছে তোমার কি সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম হচ্ছে কি প্লাস্টিড থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা গেল। এখন আসো প্লাস্টিড কয় প্রকার? 3 প্রকার। তো সর্বপ্রথম যা প্লাস্টিকটা আবিষ্কার করে সেটা কি ক্লোরোপ্লাস্ট। ক্লোরো মানে কি, দেখো যেখানে ক্লোরো শব্দটা পাবা, ক্লোরো মানে হচ্ছে তোমার কি জানো সবুজ। তার মানে কি ক্লোরোপ্লাস্ট হচ্ছে সাধারণত সবুজ বর্ণের প্লাস্টিক, দেওয়া আছে সবুজ বর্ণের। এবং ক্লোরোপ্লাস্টের কাজটা কি সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করা, বুঝছো? উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করা। উদ্ভিদ কেন স্বয়ংক্রিয়ভাবে খাদ্য তৈরি করে? শুধুমাত্র ক্লোরোপ্লাস্টের জন্য, বুঝছো? তো এখানে ক্লোরোপ্লাস্টের মধ্যে অনেকগুলা বিষয়াদি থাকে, যেমন ক্লোরোফিল এ থাকে। ক্লোরোফিল মানে কি রঞ্জক। তো ক্লোরোপ্লাস্টের মূলত কি একটা তোমার সবুজ বর্ণের প্লাস্টিক, বুঝছো? তার মানে এখানে ক্লোরোফিল এ থাকবে, ক্লোরোফিল বি থাকবে, ক্যারোটিন থাকবে, জ্যান্থোফিল থাকবে, ঠিক আছে? তো ক্যারোটিন এবং জ্যান্থোফিল এই দুইটা জিনিস কিন্তু পড়তে হবে। তো মনে রাখবা তোমরা যে ক্যারোটিন, আমরা যদি বলি কি ক্যারোটিন, ক্যারোটিনের বর্ণ কি এগুলো একটু লাগে কিন্তু। ক্যারোটিনের ক দিয়ে মনে রাখবা কি কমলা। ক্যারোটিন হচ্ছে তোমার কি কমলা। আচ্ছা, আমি একটু বর্ণগুলো একটু দেখাই তোমাদেরকে। এখান থেকে আমি জাস্ট তোমাদেরকে একটু আমি বর্ণগুলো দেখাচ্ছি।
দেখো এখানে কিছু পিগমেন্ট আছে যেগুলো তোমার সাধারণত বর্ণগুলো কিন্তু প্রয়োজন পড়ে। আচ্ছা দেখো, এটাকে একটু কেটে দিচ্ছি। আচ্ছা দেখো, সো আমরা কিছু রঞ্জকের দেখবো, বুঝছো, রঞ্জক, পিগমেন্ট বা রঞ্জক। তোমরা একটু মনোযোগ সহকারে জিনিসগুলো দেখো, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে। তাহলে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে তোমার কি, ক্যারোটিন। ধরো আমরা দেখলাম কি ক্যারোটিন, ক্যারোটিন। তো ভাইয়া ক্যারোটিনের ক দিয়ে কি মনে রাখবো, ক্যারোটিন হচ্ছে কি কমলা, ক্যারোটিন কমলা। তারপর আসে হচ্ছে তোমার কি জ্যান্থোফিল, এই বর্ণগুলো কিন্তু আসে জ্যান্থোফিল। জ্যান্থোফিল কি বর্ণ জানো, জ্যান্থ, জ্যান্থ, নিচে কি হ একটু উচ্চারণ আসতেছে না, জ্যান্থ, হলুদ। জ্যান্থোফিল হচ্ছে তোমার কি হলুদ বর্ণের। তারপর আসে হচ্ছে তোমার, আমরা যদি দেখি কি তোমার ফাইকোসায়ানিন, 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 ফাইকোসায়ানিন। সায়ানিন দেখো, যেখানে তোমরা সায়ানিন কথাটা পাবা, সায়ানো ব্যাকটেরিয়া বলো বা যে কোনো সায়ানিন বলো ভাইয়া, সায়ানিন মানে কি নীল বর্ণের। তো ফাইকোসায়ানিনটা কি বর্ণের ভাইয়া, ফাইকোসায়ানিন হচ্ছে কি নীল বর্ণের হয়ে থাকে। তারপর দেখো ফাইকো ইরেথ্রিন, ফাইকো ইরেথ্রিন মনে রাখবা, ইরেথ্রিন বা ইরেথ্রোসাইট, ইরাইথ্রোস, ইরাইথ্রোস মানে কি লাল বর্ণের, ইরেথ্রিন যেখানে পাবা সেটাই মনে রাখবে কি লাল বর্ণের হয়ে থাকে। ইরাইথ্রোসাইট পড়ছো না, লাল বর্ণের রক্তকণিকা। তো এই যে বর্ণগুলা, এগুলো হচ্ছে তোমাদের কি ভাইয়া জানা লাগতে হবে, বুঝছো। আর তো কোনো পিগমেন্ট নাই, তো আমরা এই পিগমেন্ট গুলা কি এখান থেকে আমরা দেখে নিলাম, মনে থাকবে। ওকে, তারপর আমরা যাই। আচ্ছা, আমরা এখানে যদি দেখি তাহলে আমরা ক্লোরোপ্লাস্টে গেল, তাই না, ক্লোরোপ্লাস্ট আমরা দেখলাম। আচ্ছা ক্লোরোপ্লাস্টটা দেখার পরে দেখো, তাহলে আমরা ক্লোরোপ্লাস্ট থেকে আর কি কি জিনিসগুলো দেখবো। ক্লোরোপ্লাস্টে কি হয় ভাইয়া, খাদ্য তৈরি। আমি আগেই বলছি কি খাদ্য তৈরি হয়, এই জন্য কি বলা হয় কোষের রান্নাঘর বা খাদ্য তৈরি কারখানা। তো এই যে কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, যে কোষের রান্নাঘর কোনটি, কোষের রান্নাঘর হচ্ছে তোমার কি ক্লোরোপ্লাস্ট। তারপর আসি ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট মানে কি রঙিন, রঙিন বর্ণের প্লাস্টিক গুলো কি কাজে লাগে, মূলত যখন রঙিন বর্ণের প্লাস্টিক গুলো থাকে তখন হচ্ছে তোমার কি পতঙ্গ, প্রজাপতি, এইটা ওইটাকে, পাখিকে কি করে আকর্ষণ করে, যে আমার দিকে তুমি আসো। তুমি যখন আমার দিকে আসবা, আসলে তুমি আমার ফুলটা দেখে কি করবা, তুমি এখানে পরাগায়ন তৈরি করবা। একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদের সাথে কি করে পরাগায়নে সাহায্য করে এই ক্রোমোপ্লাস্টটা। তাহলে মনে রাখবা কি ক্রোমোপ্লাস্টটা কোথায় সাহায্য করে, পরাগায়ন। ক্রোমোপ্লাস্টটা কাদের থাকে, ফুলের পাপড়িতে থাকবে, ফুলের পাপড়িতে রঙিন থাকে, তাই না। তারপর দেখো ফুলের পাপড়িতে থাকবে, এন্ড কাদের কাদের থাকবে, তারপর দেখো রঙিন ফল, যেহেতু কালারফুল জিনিসটা, রঙিন ফলে অবশ্যই থাকবে বীজ। তোমার বীজে থাকে গাজরের মূল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা জানো, গাজরের মূলটা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কি এখানে গাজরের মূলটা, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার গাজরের মূল। এই যে গাজরের মূলটা আছে না, তোমরা গাজরের মূলটা সবচেয়ে বেশি পড়বা। তো অনেক সময় যেটা আসে, আমরা সাধারণত জানি কি লিউকোপ্লাস্ট, আমরা লিউকোপ্লাস্টটা পড়লে এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে যাব। তাহলে দেখো লিউকোপ্লাস্ট জিনিসটা কি, লিউকো, লিউকো মানে কি জানো তোমরা, লিউকো মানে হচ্ছে তোমার কি বর্ণহীন, লিউকো মানে কি বর্ণহীন। তোমরা কিভাবে বুঝবা, আমরা শ্বেত রক্তকণিকা পড়ছি না, শ্বেত রক্তকণিকা কি কি বলা হয়, লিউকোসাইট। তার মানে কি লিউকো, লিউকো মানে হচ্ছে কি ভাইয়া বর্ণহীন। তো মনে রাখবা লিউকোপ্লাস্টটা কোথায় থাকে জানো, সাধারণত মাটির নিচে। লিউকোপ্লাস্টের অবস্থানটা কোথায়, মাটির নিচে। লিউকোপ্লাস্ট হচ্ছে সাধারণত কোথায় থাকবে, মাটির নিচে অবস্থান করে। এবং এই যে মাটির নিচে লিউকোপ্লাস্টটা থাকে, এটা কি মূল ও ভূনিম্নস্থ কাণ্ড। তার মানে কাদের কাদের থাকবে, মূলের থাকবে, ভূনিম্নস্থ কাণ্ড থাকবে, যেখানে আলোটা পৌঁছায় না। তো এখন বলতে পারো ভাইয়া গাজর তো নিচে চাষ হয়, আর গাজর ভাইয়া নিচে চাষ হলে ওটা কি রঙিন বর্ণের না, দ্যাটস ওয়াই কি এটা হচ্ছে তোমার কি রঙিন বর্ণে থাকলে কি এটা হচ্ছে তোমার ক্রোমোপ্লাস্ট। এই এক্সাম্পলটা কিন্তু আসে, মনে থাকবে। তাহলে আমরা ক্লোরোপ্লাস্টের কাজ দেখলাম কি এটা খাদ্য তৈরি করে, ক্রোমোপ্লাস্টের কাজ কি দেখলাম ভাই এটা পরাগায়নে সাহায্য করে। নাও আসা হচ্ছে কি আমাদের লিউকোপ্লাস্টের কাজ কি ভাই, এখানে সবচেয়ে লিউকোপ্লাস্টের কাজগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো লিউকোপ্লাস্ট হচ্ছে তোমার খাদ্যবস্তু সঞ্চয় করে, খাদ্যবস্তু কি করে সঞ্চয়। লিউকোপ্লাস্টের কাজটা কি একই করবে, সঞ্চয়ী ভূমিকা পালন করে, সঞ্চয়ী। আচ্ছা সঞ্চয়ী ভূমিকা পালন করে। দেখো আমরা কিভাবে মনে রাখতে পারি জিনিসগুলা, যেমন অ্যামাইলোপ্লাস্ট। তোমরা বায়োলজিতে শোনো, বায়োলজিতে যেখানে অ্যামাইলোর কথাটা পাবা, অ্যামাইলো, অ্যামাইলো শব্দটা পাবা, সেখানে মনে রাখবে কি এটা বোঝাচ্ছে কি শর্করা। তার মানে অ্যামাইলোপ্লাস্টটা কি করবে, শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করবে। ইলাইওপ্লাস্ট, ইলাই মানে কি তোমার চর্বি জাতীয়, এটা কি করবে চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করবে। আরেকটা আছে কি এলিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট, প্রোটিন, প্রোটিনোপ্লাস্ট মানে কি ভাই প্রোটিন সঞ্চয় করবে, দ্যাটস ইট। তার মানে প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করবে। সো এই যে তিনটা জিনিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে থাকবে। তাহলে অ্যামাইলোপ্লাস্ট শর্করা জাতীয়, অ্যামাইলো মানেই শর্করা, এলিউরো বা প্রোটিনো, প্রোটিন মানে কি প্রোটিন সঞ্চয় করবে, এবং ইলায়োপ্লাস্ট কি করবে চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করবে। সো আমরা এখানে যা বললাম তার মধ্যে লিউকোপ্লাস্টের যে কাজগুলা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার সবাই আশা করি। ওকে
আচ্ছা বাইজিৎ ভাই প্রশ্ন পাইছে যেগুলা ভরাও। আচ্ছা প্রশ্ন না পাইলেও শুনো, তোমাদের 2000 এমসিকিউ রেডি হচ্ছে বুঝছো, যেহেতু পরীক্ষা পিছিয়ে গেছে আমি একটু ধীরে ধীরে সুস্থে কাজ করতেছি। শোনো 2000 এমসিকিউ খুব ঠান্ডা মাথায় চিন্তা করে করে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দিচ্ছি, এবং এইটুকু বলতে পারি ভাই 60টার উপরে এমসিকিউ যাতে কমন পাও এমন ভাবে 2000 এমসিকিউ আমরা রেডি করতেছি ইনশাল্লাহ। তো তোমরা দোয়া করো যাতে খুব সাকসেসফুলি শেষ করতে পারি। তো 2000 এমসিকিউ তৈরি করব, এইটা পড়ার পর পরীক্ষা দিয়ে এসে বলবো যে না ভাই হয়তো আগে প্রশ্ন পাইছিল ঠিকই, তো এই জন্য হয়তো বা ভাই এমসিকিউ গুলো দিছে এই জন্য কমন আসছে। বাট ইনশাল্লাহ কমন আসবে, এইভাবে রেডি হচ্ছে এবং অ্যানালাইসিস করে। আর ইনশাল্লাহ আমাদের অ্যানালাইসিস গুলো সবচেয়ে বেশি কাজে দিবে আশা করছি। আমরা একটু ধীরে সুস্থে করতেছি কারণ আমাদের রবিবার থেকে আমাদের নিজেদেরই সেমিস্টার ফাইনাল পরীক্ষা বুঝছো। তো নিজের পড়াশোনার প্রচুর চাপে, সারাদিন পড়লাম আর সন্ধ্যায় এসে তোমাদের ক্লাস শুরু করলাম, রাতে সারা রাত পড়বো বুঝছো। তো এই হচ্ছে কি অবস্থা আমাদের। তো একটু ধৈর্য ধরো, 5 কি 6 দিনের মধ্যে রবিবারের পরে তোমাদেরকে এটা আমি দিয়ে দিব। আর আরো অনেকগুলো প্রায় 1000-এর মতো কোয়েশ্চেন এখন বাকি আছে করা, ঠিক আছে। তো একটু ধৈর্য ধরো আর ক্লাসগুলো করতে থাকো। আচ্ছা তাহলে আমি কি বললাম, লিউকোপ্লাস্টটা বর্ণহীন এবং এইটার কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে আরেকটা ফ্যাক্ট আছে, তুমি যখন লিউকোপ্লাস্ট যখন আলুর সংস্পর্শে আসবে, লিউকোপ্লাস্ট যখন কি আসবে আলুর সংস্পর্শে আসবে, তখন কি হবে, লিউকোপ্লাস্টটা যখন আলুর সংস্পর্শে আসবে তখন কি ক্রোমোপ্লাস্টে পরিণত হয়। এটা একটা বাস্তব এক্সাম্পল দিই। তোমরা বাজারে আলু কিনতে যাও না, আলু কি ভাইয়া ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, আলু কি কাণ্ড একটা, এটা কি থাকে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। এই যে আমরা বললাম যে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড কি ভাইয়া লিউকোপ্লাস্ট। তো তুমি যখন বাজারে যাবা গিয়ে দেখবা কিছু আলু থাকবে এটার উপরে না হালকা সবুজ বর্ণের আস্তর থাকে, দেখবা হালকা সবুজ বর্ণ ছাপ করে আছে। এটা কেন হয় জানো, কারণ আলু তো মাটির নিচে হয়, বাট অনেক সময় দেখা যায় কি জানো কোনো একটা আলু একটু অংশ কি করে উপরে বের হয়ে থাকে, উপরে একটু বের হয়ে থাকে, দ্যাটস এটা সবুজ হয়ে যায়, বুঝতে পারছো। আচ্ছা তো আলুর উপস্থিতিতে এটা ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে থাকে। আবার ক্লোরোপ্লাস্ট যদি তোমার আলুর অনুপস্থিতিতে থাকে তখন কি লিউকোপ্লাস্ট, মনে থাকবে। তো এই যে বোঝাচ্ছে কি তোমার আলুই মূলত কি এখানে কাজগুলা করতেছে, কারণ আলুতেই মূলত কি থাকে রঞ্জক গুলা বা পিগমেন্ট গুলা থাকে। আলুতে কি থাকে ভাই পিগমেন্ট গুলা থাকে, কারণ পিগমেন্ট গুলো কোথেকে আসতেছে ভাইয়া, সূর্যের আলোর যে তোমার তরঙ্গ দৈর্ঘ্য আছে বা আলুর যে তোমার আমাদের কি 7টা রশ্মি আছে তাই না, সূর্যের আলোতে কি আছে 7টা তোমার কি বলা হয় তোমার তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি আছে, লাল বেনিয়া সহকলা। তো এইগুলাই কিন্তু মূলত কাজগুলো এখানে করতেছে। ওকে নেক্সট কোয়েশ্চেন আমরা যাচ্ছি। হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা ক্লোরোপ্লাস্টের তোমার রাসায়নিক উপাদান কি। আচ্ছা এখানে একটু মনে রাখবা ক্লোরোপ্লাস্টের মধ্যে মূলত যে তোমার 75% থাকবে ক্লোরোফিল এ, বাকি 25% থাকবে কি ক্লোরোফিল বি। 75 ক্লোরোফিল এ, বাকি 25% হচ্ছে তোমার কি ক্লোরোফিল বি, এই কথাটা জাস্ট মনে রাখবা। আচ্ছা এখন আসো আকৃতি। তো আকৃতি গুলা কিন্তু ভাইয়া খুবই ইম্পর্টেন্ট। এখানে যেমন গোলাকৃতি, পেয়ালাকৃতি কি ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস কি পেয়ালাকৃতি। তারপর দেখো সর্পিলাকার, সর্পিলাকারের দন্তস্ব বা এস দিয়ে মনে রাখবা কি স্পাইরোগাইরা, সর্পিলাকারের এস বা দন্তস্ব দিয়ে মনে রাখতে পারো কি স্পাইরোগাইরা। জালিকাকার, জালিকাকার ওইডোজোনিয়াম, এটা জালিকাকার। আচ্ছা জালিকাকার তারকাকার বেল বা ফিতা ইলোথ্রিক্স। তো এই জিনিসগুলো একটু মনে রাখবা, এই চারটা একটু পরে রাখবা। হ্যাঁ এই চারটা একটু পরে রাখবা। আমি এই চারটার জন্য আমি একটা শর্টকাট, এই চারটার জন্য আমি একটা শর্টকাট তোমাদেরকে দিয়ে দিব, এই চারটার জন্য একটা শর্টকাট আমি তোমাদেরকে দিয়ে দিব। ভাই আপনি নাকি প্রশ্ন পাইছেন যদি নিজে আরে প্রশ্ন পাই নাই বাট অ্যানালাইসিস করতেছি ইনশাল্লাহ দেখা যাক। ওকে সমস্যা নাই দিয়ে দিব, সবাই প্রশ্ন দিয়ে দিব। এই আবার এগুলা কেউ রেকর্ড টেকর্ড করো না বুঝছো, প্রশ্ন পাই নাই ভাই, এটা হচ্ছে কি অ্যানালাইসিস করতেছি। তোমরা যারা গুচ্ছ এক্সাম দিছো, রাজশাহীতে এক্সাম দিছো, জাহাঙ্গীরনগর এক্সাম দিছো, আমাদের পুরাতন স্টুডেন্ট তোমরা অনেকেই জানো আমি যে সাজেশনটা দেই সেটাই কমন আসে। কারণ কমন আসে কেন ভাই, এটা অ্যানালাইসিস করলে বোঝা যায়। তুমি যখন অ্যানালাইসিস করে বুঝবা তখন কিন্তু তোমার আসলে ধরতেই পারবা যে কোত্থেকে কোয়েশ্চেন আসে। তোমরা হয়তো জানো না আমি কিন্তু অ্যাডমিশনের কোনো কোচিং টোচিং করি নাই, অনেস্টলি কথা। আমি মেডিকেলের জন্য শুধুমাত্র একজন হোম টিউটরের কাছে পড়ছিলাম জাস্ট মেডিকেলের টাইমটাতে। পরবর্তীতে আমি কোনো সিঙ্গেল কোর্সে আমি পড়াশোনা করি নাই, কোথাও আমি পড়াশোনা করি নাই বুঝছো, কোথাও আমি ভর্তি হই নাই, না কোনো উদ্ভাস টুদ্ভাস, কোথাও আমি ভার্সিটির জন্য কোথাও পড়াশোনা করি নাই। আমি একাই পড়তাম, একা একা অ্যানালাইসিস করতাম এবং একা একাই প্রত্যেকটা বিষয় অ্যানালাইসিস করে আমি নিজস্ব একটা মানে আমার এডমিশন একটা জগৎ তৈরি করে ফেলছিলাম, এবং সেইটাই তোমাদেরকে জাস্ট ডেলিভারি দেওয়ার সময় হচ্ছে এবং আমি আস্তে আস্তে দিচ্ছি। অর্থাৎ আমি নিজে অ্যানালাইসিস করছি মানে কি, তুমি যখন একটা কাজ নিজের দায়িত্বে করবা, নিজে নিজে করবা, তখন কিন্তু এটা তোমার কাছে তোমার জন্য কি বেশি ইফেক্টিভ হবে। এখন বলতে পারো ভাই আমরা কি মানে একা একা প্রিপারেশন নিতে পারবো না, হ্যাঁ পারবা, বাট এখানে একটা কিন্তু আছে। আমি ছিলাম 20 ব্যাচের শিক্ষার্থী, 20 ব্যাচে তোমরা জানো একটা এডমিশনের পরে আরেকটা এডমিশনে কি পরিমাণ গ্যাপ ছিল, কারণ আমরা করোনার ব্যাচটা ছিলাম, কোভিডের যে ব্যাচটা ছিলাম বা কোভিড পরবর্তীতে আমরা অ্যাডমিশনটা দিয়েছিলাম। তো দ্যাটস ওয়াই কি আমরা কিন্তু অ্যাডমিশনের পরপর কিন্তু আমার মনে আছে মেডিকেলের পরে মনে আমাদের
পরের এডমিশনটা মনে হয়েছিল 3-4 মাস গ্যাপ দিয়ে। সেই যে গ্যাপের একটা ব্যাপার ছিল, আমরা কিন্তু একা একা পড়ার মতো একটা আমাদের কাছে সুযোগ ছিল, বাট তোমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। তোমরা কিন্তু একটা মানে নির্দিষ্ট টাইম, মানে একটার পর একটা এডমিশন চলে আসবে, তো তুমি যে একা একা একটা অ্যানালাইসিস করবে সেটাও কিন্তু সুযোগ থাকছে না, বুঝছো? আচ্ছা, পরবর্তীতে দেখো আমরা এখন চলে আসছে কোনটা, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, ওকে, তোমরা একটু ইউটিউব চ্যানেলটাতে আমাদের একটু লক্ষ্য রাখবা, আমি রেগুলার হচ্ছে কি বিভিন্ন নেমোনিক বিভিন্ন শর্টকাটে ভিডিও দিয়ে যাবো ইনশাল্লাহ, বুঝছো? ওকে, তারপর দেখো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি ভাইয়া? মাইটোকন্ড্রিয়াকে কি বলা হচ্ছে? কোষের ভাইয়া পাওয়ার হাউস, কোষের পাওয়ার হাউস বলা হচ্ছে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হচ্ছে? কোষের পাওয়ার হাউস। কেন পাওয়ার হাউসটা বলা হয়? তোমরা জানবা যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি হয়, শক্তি উৎপন্ন হয়, এবং এই গ্লাইকোলাইসিসের যে মেইন যে অংশটা সেটা হচ্ছে তোমার কি, সরি গ্লাইকোলাইসিস না, মানে শ্বসনে, শ্বসনে শক্তি উৎপন্ন হয়, এবং শ্বসনের যে মেইন যে জিনিসটা সেটা কি, ক্রেবস চক্র। তাহলে এই ক্রেবস চক্রটা মূলত কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়া মূলত কি হচ্ছে ভাইয়া? ক্রেবস চক্র। এবং ক্রেবস চক্রের মধ্যে কত এটিপি থাকে তোমরা জানো? ক্রেবস চক্রের মধ্যে টোটাল 24টা এটিপি থাকে। এই 24টা এটিপি ক্রেবস চক্র উৎপন্ন হয়, এবং এই ক্রেবস চক্রটা ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে ঘটে। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে কি, পাওয়ার হাউস বলা হচ্ছে। এর পরবর্তীতে যেটা তোমার এখানে মাইটোকন্ড্রিয়াতে মোটামুটি কত প্রকারের এনজাইম থাকে জানো? টোটাল 100 প্রকারের। 100 প্রকারটা মনে রাখবা, 70টা মনে রাখবা না। তার মানে কি, মাইটোকন্ড্রিয়াতে 100 প্রকারের এনজাইম ও কোএনজাইম থাকে। কত প্রকারের? 100 প্রকারের। জাস্ট 100 প্রকারটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো মাইটোকন্ড্রিয়ার সংখ্যা। সংখ্যা থেকে একটা কোশ্চেনে আসে, সেটা হচ্ছে তোমার যকৃতে। তোমার যকৃতে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কি 1000 বা ততোধিক। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে তোমার সবচেয়ে বেশি, দেখো তোমার সবচেয়ে বেশি মানবদেহে যদি আসে কি, মানবদেহে বা মানবদেহে কোথায় বা কোন কোষে সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া থাকে? যকৃতে। যদি বলা হয় কি মানবদেহে কোন কোষে সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া থাকে, মানবদেহে সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া থাকে যকৃতে। কেন থাকে বেশি? কারণ মানবদেহে সবচেয়ে বেশি বিক্রিয়া কোথায় হয়? যকৃতে মূলত হয়ে থাকে। কত? 500+ বিক্রিয়া কিন্তু যকৃতে হয়। দ্যাটস ওয়াই যকৃতে কি প্রচুর পরিমাণে শক্তি লাগবে, এবং প্রচুর পরিমাণে শক্তিটা কোথা থেকে আসতেছে? এটিপি থেকে আসতেছে। এবং এই জন্যই কি মূলত মানবদেহে সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া থাকে কোনটা? যকৃত কোষে। কোথায়? 1000-এর অধিক থাকে। মনে থাকবে, এটা একটু মনে রাখবা। আর বাকি একটা সংখ্যা মনে রাখতে হবে না। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা, তারপর দেখো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন আমাদের কিচ্ছু লাগবে না। মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন লাগবে না, মনে থাকবে? মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন আমাদের লাগবে না। লাগবে শুধু মাইটোকন্ড্রিয়ায় কি কি বিক্রিয়াগুলো হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়ায় কি কি বিক্রিয়াগুলো হয়ে থাকে। তাহলে দেখো মাইটোকন্ড্রিয়া মূলত কি থাকে? তোমার টিসিএ চক্র, ট্রাই কার্বক্সিলিক চক্র বা C3। আচ্ছা, টিসিএ, ঠিক আছে, এটাও দিবা, টিসিএ চক্র। তারপর কি ক্রেবস চক্র হয়, তারপর কি তোমার অক্সিডেটিভ ফসফোরাইলেশন হচ্ছে, ইটিএস হচ্ছে। তো এই যে বিক্রিয়াগুলো মূলত মাইটোকন্ড্রিয়ায় হয়। এখানে মূলত এত কিছু আসে না, আসে তোমার কি শুধুমাত্র ক্রেবস চক্র কোথায় হয়, ইটিএসটা কোথায় হচ্ছে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় হচ্ছে। সো টিসিএটাও লাগবে না। তো শুধুমাত্র এই তিনটা মনে রাখবা। একটা হচ্ছে কি ক্রেবস চক্র, একটা হচ্ছে কি অক্সিডেটিভ ফসফোরাইলেশন, একটা হচ্ছে তোমার কি ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা ইটিএস। এই তিনটা কোথায় হচ্ছে? মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে। বাকি কোনোটা লাগবে না, ঠিক আছে? এই তিনটা পড়বা, জাস্ট এই তিনটা, ঠিক আছে? তারপর দেখো তোমার কাজ কাজ কি কি করতে পারে। এখানে সুন্দর একটা শর্টকাট দেওয়া আছে যে শ্বশুরের স্নেহের প্রবীণ ডাক্তার। শ্বশুরের স্নেহের প্রবীণ ডাক্তার। যাই হোক, ট্রিক্সের কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা যদি এখানে, আমার কাছে আরেকটা ট্রিক্স আছে, আমার নোটটা একটু ওপেন করি। মুখস্থ থাকে না, বুঝছো? নিজের পড়া পড়তে পড়তে ট্রিক্স আর মুখস্থ থাকে না। আরে ওপেন হচ্ছে না কেন? আচ্ছা, ক্লাসটা কি এনজয় করতেছো? যেগুলো লাগবে সেগুলো দেখাচ্ছি, সেগুলাই পড়বা, সেগুলাই কমন আসবে, সোজা কথা। যেগুলো লাগবে জাস্ট সেগুলো দেখাচ্ছি, এন্ড সেগুলো হচ্ছে কি কমন আসবে। একটু ওয়েট করো, আমি জাস্ট আমার এটা দেখে নিচ্ছি। মাইটোকন্ড্রিয়াটা কই রাখলাম? আচ্ছা, তো দেখো মাইটোকন্ড্রিয়ার কাজটা যেভাবে মনে রাখবা সেটা কি ডিলস দিয়ে মনে রাখবা। আমরা একটু যদি এই পেজ থেকে চলে গিয়ে আমরা যদি একটা ইনসার্ট দেই, মাইটোকন্ড্রিয়ার কাজ মনে রাখবো হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার কাজ। শোনো, আচ্ছা দেখো মাইটোকন্ড্রিয়ার কাজ আমরা কিভাবে মনে রাখবো, একটু দেখো মাইটোকন্ড্রিয়ার কাজ। আমি একটা শর্টকাট দিয়ে মনে রাখতেছি মাইটোকন্ড্রিয়ার কাজ। তো কিভাবে মনে রাখবা? নোটটা লিখে রাখো। তোমরা শোনো, একটা কাজ করতে পারো, তোমরা একটা শর্টকাটের জন্য নোট করে ফেলো আলাদা। তো মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে তোমার ডিলস। কি দিয়ে মনে রাখবা? ডিলস।
ডিলস কি করলা, ডিলস করলা, মাইটোকন্ড্রিয়া কি করে সবকিছু ডিলস করে এরকম, তাই না? ডিলস, ঠিক আছে। আচ্ছা আমরা যদি একটু দেখি এখন ডিলস মানে আমরা কি বোঝাচ্ছি মূলত, ডিলস মানে আমরা মূলত কি বোঝাচ্ছি একটু যদি খেয়াল করি। ডিতে হচ্ছে তোমার কি আমরা মনে রাখবো কি মাইটোকন্ড্রিয়া তো তোমার ডিএনএ আরএনএ এগুলা থাকছে। তারপর হচ্ছে তোমার কি ইতে মনে রাখবো কি এখানে এনজাইম কোএনজাইম এগুলো আছে, এনজাইম, তারপর কি ভাইয়া কোএনজাইম, এনজাইম কোএনজাইম এগুলো আছে। তারপর এতে কি মনে রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এতে হচ্ছে মনে রাখবো কি মাইটোকন্ড্রিয়াতে এটিপি থাকতেছে। কেন এটিপি? কারণ এখানে ক্রেবস চক্র হচ্ছে। আচ্ছা তারপর আসো তোমার এল তে কি মনে রাখবো, এখানে লিপিড, এখানে কি আসছে ভাইয়া লিপিড। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, এখানে লিপিড উৎপন্ন হচ্ছে না কি হইতেছে এগুলো মনে রাখা লাগবে না, তুমি জাস্ট মনে রাখবা মাইটোকন্ড্রিয়াতে কি আছে ভাইয়া, লিপিড আছে, মনে থাকবা। আর এখানে কি শ্বসন, এখানে কি শ্বসন, শ্বসনে কি কি স্টেপ গুলো আছে, শ্বসনের মধ্যে তোমার ক্রেবস চক্র এবং কি ইটিএস। জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাও, সবাই একটা স্ক্রিনশট দিয়ে নাও, সবাই একটা স্ক্রিনশট দিয়ে নাও। সবাই জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা স্ক্রিনশট দেওয়া হলে ঠিক আছে, ওকে। তো আমরা যদি এর পরবর্তীতে আমরা পিডিএফ এ চলে যাই সরাসরি, ওকে। দেখো তো আমরা এই যে কাজগুলো আমরা কিন্তু ওইখান থেকে আমরা পড়ে ফেলতে পারি ডিলস নামক একটা শর্ট টেকনিক দিয়ে, বুঝছো? আচ্ছা এখন আসো আমরা এন্ডোপ্লাজমিক জালিকা যাব, এন্ডিপ্লাজমিক জালিকা, ঠিক আছে, এন্ডোপ্লাজমিক জালিকা এগুলো লেস ইম্পর্টেন্ট, এন্ডোপ্লাজমিক জালিকা লেস ইম্পর্টেন্ট। প্লাস্টিক মাইটোকন্ড্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রয়োজনে তোমরা মেইন বই থেকে আরো রিডিং করবা প্লাস্টিক এন্ড মাইটোকন্ড্রিয়া। এন্ডোপ্লাজমিক জালিকাতে আসো, এন্ডোপ্লাজমিক জালিকা হচ্ছে কাদের ক্ষেত্রে থাকে মূলত, সাধারণত পরিণত লোহিত রক্তকণিকা ও আদিকোষ ছাড়া প্রায় সকল উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে থাকে। আচ্ছা তো এটা লাগবে না, কোথায় কোথায় থাকে এটাও লাগবে না। সাধারণত এন্ডোপ্লাজমিক জালিকা হচ্ছে তোমার কি অমসৃণ দানাদার এবং কি মসৃণ দানাদার। তোমরা কোষের মধ্যে দেখবা কিছু জিনিস আছে এরকম, এরকম দেখবা, এরকম এইরকম, হ্যাঁ এইরকম এরকম পেঁচানো জিনিস আছে না? তো পেঁচানো জিনিসগুলোর মধ্যে কোনোটার মধ্যে দেখবা এরকম এরকম দানা দানা থাকে। দানাদার গুলো মূলত কি, দানাদার গুলো হচ্ছে তোমার কি অমসৃণ, আর অদানাদার গুলো কি হচ্ছে ভাইয়া মসৃণ। তো আমরা মনে রাখবো কি তোমার কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে মসৃণ বা অদানাদার আর অমসৃণ বা দানাদার, মনে থাকবে। তো এই জিনিসগুলো গেল। আচ্ছা তারপর পরবর্তীতে আসো আমাদের যে জিনিসগুলো লাগবে তোমার এখান থেকে জাস্ট এইটুক জানলেই হবে। আচ্ছা আরেকটা জিনিস জানবা, অমসৃণ যে রেটিকুলামটা আছে, অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আছে এখানে কি সংশ্লেষণ হচ্ছে, প্রোটিন। আর তোমার মসৃণটাতে কি হচ্ছে, মসৃণটা আমাদের লাগে না, জাস্ট অমসৃণটা মনে রাখবা। তাহলে অমসৃণে কি লাগতেছে, জাস্ট প্রোটিন সংশ্লেষিত হচ্ছে। সো আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে দুইটা জিনিস পড়লাম, একটা হচ্ছে তোমার কি এটা দুই প্রকার মসৃণ এবং অমসৃণ, এবং অমসৃণটা কি করছে তোমার এখানে প্রোটিন সংশ্লেষণ হয়। তো কিভাবে মনে রাখবে প্রোটিন সংশ্লেষণ হয়, তো সংশ্লেষণ, সংশ্লেষণ মানে কি এটাতে থাকে, বুঝছো, এটাতে থাকে। তো কিভাবে মনে রাখবা, ধরো এটা কি একটা প্রান্ত, এটা হচ্ছে তোমার কি একটা প্রান্ত, এটা হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা প্রান্ত অমসৃণের। তো অমসৃণে কি থাকে, এরকম খাঁজ কাটা মানে কি দানা দানা থাকে না। তো ধরে নিবা কি এই দানাগুলোর মধ্যে আটকে থাকে। তুমি যদি আটকে থাকতে চাও, তুমি যদি কোথাও আটকে থাকতে যাও তোমাকে কি অমসৃণ জায়গায় আটকে থাকতে হবে, তুমি মসৃণ জায়গায় থাকতে পারবে না। তো এইভাবে মনে রাখবা যে অমসৃণ রেটিকুলামে সাধারণত প্রোটিন সংশ্লেষিত হচ্ছে। ওকে নেক্সট জিনিসটা যেটা সেটা কি রাইবোজোম। রাইবোজোমটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই, রাইবোজোম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইবোজোম, রাইবোজোমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইবোজোম ভেরি 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 ইম্পর্টেন্ট, মনে থাকবে রাইবোজোমটা খুবই ইম্পর্টেন্ট। দেখো সাইটোপ্লাজমের মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমের জালিকার গায়ে অবস্থিত যে কোনাকার প্রোটিন সংশ্লেষণ ঘটে তাকে বলে কি তোমার রাইবোজোম বলে, বুঝছো? তাহলে এই রাইবোজোমের অবস্থানটা কোথায়, রাইবোজোমের অবস্থান হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে মূলত অবস্থান করে। এবং রাইবোজোমের যে কাজটা সেটা দেখো, আমি যে বললাম একটু আগে একটা কথা যে তোমার কিভাবে আসলে প্রোটিনটা সংশ্লেষণ হয়, কিভাবে আসলে তোমার অমসৃণ রেটিকুলামে সংশ্লেষণ হয়, কারণ অমসৃণ গুলাতে আটকে থাকতে পারে, খাঁজ খাটার মতো থাকে, আটকে থাকতে পারে। সে আটকে থাকা জিনিসটা কিভাবে হয় এখন খেয়াল করো। তো প্রথমত আমরা যদি এখানে একটা জিনিস পড়ি, প্রথমে আমি যদি এটা কাজটা দেখি রাইবোজোমের, তো রাইবোজোমের যে কাজ সেটা হচ্ছে কি এটা প্রোটিন সংশ্লেষণ করে। রাইবোজোমের কাজ কি ভাইয়া, প্রোটিন সংশ্লেষণ করে থাকে। এবং রাইবোজোমটা কোথায় আটকানো থাকে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আটকে থাকে। এখানে অমসৃণ কথাটা বলা নাই, তুমি মূলত বলা কি রাইবোজোমটা অন্তঃপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আটকে থাকে। সো এই আটকে থাকে মানে কি তোমার এটা অমসৃণটাতে আটকে থাকে। সো যেহেতু অমসৃণটা রাইবোজোম আটকে থাকে এবং রাইবোজোম যেহেতু তোমার কি করে প্রোটিন সংশ্লেষণ করে, সো বলা যায় কি এখানে অমসৃণ রেটিকুলামটাও কি
প্রোটিন সংশ্লেষণ করে। তাহলে হিসাবটা বুঝছো, অমসৃণটা ধারণ করতেছে কাকে, রাইবোজোমকে, এবং রাইবোজোম করতেছে কি প্রোটিন সংশ্লেষণ, এবং আলটিমেটলি কিন্তু অমসৃণটাই প্রোটিন সংশ্লেষণ করতেছে। তো রাইবোজোম যেহেতু প্রোটিন সংশ্লেষণ করে, দ্যাটস ওয়াই রাইবোজোমকে কি বলা হচ্ছে, কোষের প্রোটিন ফ্যাক্টরি। ভেরি 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 ইম্পর্টেন্ট, রাইবোজোমকে কি বলা হচ্ছে, কোষের প্রোটিন ফ্যাক্টরি কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, এখন আসো রাইবোজোমের গঠনে আমরা যদি যাই, গঠনে, তো গঠনের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি, রাইবোজোম কি দিয়ে গঠন হবে, এখানে মনে রাখবা প্রোটিন এবং হচ্ছে তোমার কি আরএনএ, প্রোটিন এবং আরএনএ মানে কি রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল আরএনএ, বুঝছো? তার মানে প্রোটিন এবং আরএনএ দিয়ে কি গঠন হচ্ছে, তোমার রাইবোজোমটা গঠন হচ্ছে। তো এখানে প্রোটিন ও আরএনএ এর অনুপাত লাগবে না। তো রাইবোজোম মূলত কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে তোমার কি 70S আর একটা হচ্ছে তোমার কি 80S। তো ভাইয়া আমরা 70S টাকে বাংলা কি পাচ্ছি, 50+30, 50+30, আর 80S টাকে বাংলা কি পাচ্ছি, 30+60+40। সো এই জিনিসটা একটু মনে রাখবা যে তোমার আমরা আমরা হচ্ছে তোমার কি 70S টাকে বাংলা পাচ্ছি হচ্ছে কি তোমার 50+30, এবং 80S টাকে বাংলা পাচ্ছি কি আমরা তোমার 60+40। এটা একটু মনে রাখবা, বুঝছো? আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি দেখি, এখানে আমরা আরো একটা জিনিস দেখলাম, 70S রাইবোজোমে 52 প্রকারের প্রোটিন থাকে, এবং কি 80S রাইবোজোমে কয় প্রকারে, 80 প্রকারে থাকে। সো 80S আমরা ইজিলি মনে রাখলাম 80টা, 80তে 80টা থাকবে, এবং 70তে করে থাকবে 52 প্রকারের প্রোটিন থাকবে। সো আমরা রাইবোজোমটা গেল। এবং আরো একটা জিনিস একটু দেখো, এখানে ইকোলাই কোষের 22 ভাগই হচ্ছে কি রাইবোজোম, ইকোলাই কোষের 22 ভাগ রাইবোজোম। ইকোলাই মানে কি একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার 22 ভাগ হচ্ছে তোমার কি রাইবোজোম। সো আমি যদি ওভারঅল তোমাকে রাইবোজোম থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা বলি, সেটা হচ্ছে কি রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে, এবং এটাকে বলা হয় কি প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে তোমার কি এই জিনিসটাই সবচেয়ে বেশি আসছে। সো আমরা পরবর্তীতে যাই। নেক্সট, গলগি বডি। গলগি বডিকে কি বলা হচ্ছে, কোষের ট্রাফিক পুলিশ। এটা কি বলা হচ্ছে, গলগি বডি মানে কি কোষের ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ। এই কয়দিন আগে কারা কারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছো, ট্রাফিক পুলিশের দায়িত্ব কে কে পালন করছিল বলো তো? ক্লাস রেকর্ড থাকবে অলওয়েজ, বাট লাইভ ক্লাস করো, আমাকে কোশ্চেন করতে পারবে। ট্রাফিক পুলিশের দায়িত্ব কে কে পালন করছো, শাবাশ, কে কে দেখি তো। মারুফ, মারুফ করছে। আচ্ছা, মারুফ একাই করছে দেখা যায়। ওকে, গুড, ঠিক আছে। আচ্ছা দেখো, তো গলগি বডিকে বলা হচ্ছে কি কোষের ট্রাফিক পুলিশ। মানে কি সে আসলে কোষটাকে তোমার কি করে খেয়াল রাখে, কোষের মধ্যে আসলে কোনটা কোন দিকে চলাচল করতেছে না করতেছে সবকিছু সে খেয়াল রাখে, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে গলগি বডির অন্য নাম, ভাইয়া এই নেটওয়ার্ক বইটা সবাই সাথে নিচ্ছ তো, দাগাবা দাগাবা। গলগি বডির অন্য নাম কি, গলগি বডির অন্য নাম, গলগি বডির অন্য নাম হচ্ছে তোমার কি লাইপোকন্ড্রিয়া, ইডিওজোম, ডিকটাইজোম, গলগি কমপ্লেক্স। তিনটা মনে রাখলে হবে, গলগি কমপ্লেক্স, এই তিনটা মনে রাখলে হবে। লাইপোকন্ড্রিয়া, ইডিওজোম, ডিকটাইজোম, গলগি কমপ্লেক্স, এই চারটা মনে রাখলে হবে। বাট এখানে আবিষ্কারকটা দেওয়া নাই, তাই না? তো গলগি বডি আবিষ্কার করেছেন কে জানো, বা গলগি বডির নামকরণ করেছেন কে জানো, ক্যামিলো গলগি। আমি যদি একটু বলি, এখানে তোমার একটা কোশ্চেন কেমনে আসে আমি তোমাদেরকে বলি, যে গলগি বডির নামকরণটা কে করেছিলেন। তো গলগি বডির নামকরণ করেছেন, গলগি বডির নামকরণ, এটার নামকরণ করেছেন কে জানো, এটার নামকরণ করেছেন হচ্ছে তোমার কি ক্যামেলু গলগি, ক্যামেলু গলগি। এখন উনি কিন্তু গলগি বডির নামকরণটা করেছেন। তোমাদের একটা কোশ্চেন আসে, নিচের কোনটি গলগি বডির নাম নয়, তোমাকে দিবে কি লাইপোকন্ড্রিয়া, ইডিওজোম, ডিকটাইজোম, আর দিবে কি ক্যামিলো গলগি। শোনো, ক্যামিলো গলগি তার নামানুসারে গলগি বডির নামকরণ করেছেন, দ্যাট নট মিনস এটা গলগি বডির নাম। সো মনে রাখবা গলগি বডির নাম কি লাইপোকন্ড্রিয়া, ইডিওজোম এবং কি ডিকটাইজোম। ওকে, আচ্ছা তাহলে এইটা গেল। দ্বিতীয়ত হচ্ছে তোমার কি এই গলগি বডিতে তোমার কি হয় জানো, এটাকে কি বলা হয় জানো, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তো তোমার মনে রাখবা দুইটা কথা একটু মনে রাখতে হবে তোমাকে, যে তোমার গলগি বডিকে বলা হয় কি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আমি যদি একটু জাস্ট ই করি, আমি জাস্ট একটু ই করলাম, দেখো আমি জাস্ট ইতে গেলাম, মনে রাখবা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি যদি বলা হয় কি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এখানে দুইটা জিনিস নিয়ে একটু কনফিউশন হয়। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, তো মনে রাখবা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, আরেকটা আছে তোমার কি শর্করা তৈরির কারখানা। একটা আছে তোমার কি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, আরেকটা আছে তোমার কি শর্করা তৈরির কারখানা, এই দুইটা জিনিস। ওকে, সো আমরা যদি এখানে একটু খেয়াল করি যে তোমার কার্বোহাইড্রেট ফ্যাক্টরিটা কাকে বলা হয় জানো, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে তোমার কে জানো, গলগি বডি। এখানে কার্বোহাইড্রেট ফ্যাক্টরিটা কে জানো, গলগি বডি।
কার্বোহাইড্রেট ফ্যাক্টরিটা হচ্ছে তোমার কি গলগি বডি, আর শর্করা তৈরির কারখানা হচ্ছে তোমার কি জানো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টকে বলা হচ্ছে তোমার কি শর্করা তৈরির কারখানা। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবা। হ্যাঁ, শর্করা তৈরির কারখানা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট, এবং তোমার গলগি বডিকে বলা হচ্ছে তোমার কি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হচ্ছে। ওকে, আচ্ছা আমরা যদি স্লাইডে চলে যাই সরাসরি দেখো, আমরা এই জিনিসগুলো মনে রাখলাম। আচ্ছা এখন আসো, এই যে আমরা জিনিসগুলো গেল, যে অন্য নামগুলো আমাদের গেল, তারপর কি এটাকে কি বলা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ বলা হচ্ছে। এবং এটা গঠন থেকে কোনো কোয়েশ্চেন আসে না, তাও জেনে রাখবা এটা কি, যদি বড় যে গর্তগুলো থাকে এটাকে বলা হচ্ছে কি ভ্যাকিউল, সিস্টার্নি মানে কি নালীগুলো থাকে, আর ভেসিকল মানে কি ছোট গর্তগুলো বলা হয়। এখন আসো গলগি বডির কাজ। ভাই এখন আমরা কোথায় যাব? গলগি বডির কাজে। চলো এটা গলগি বডির কাজ নিয়ে আমরা একটা শর্টকাট দিতে পারি কিনা দেখি, আছে কিনা আমার কাছে। ওকে, তো আমরা গলগি বডির কাজ, এটা সবাই স্ক্রিনশট দিবা, কিন্তু প্রত্যেকেই স্ক্রিনশট দিবা ভাইয়া, প্রত্যেকে স্ক্রিনশট দিবা। আমি গলগি বডির কাজগুলোকে তোমাদের এখন দেখাচ্ছি। দেখো গলগি বডির কাজ, তো গলগি বডির কাজ মনে রাখা যে শর্টকাট, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। শর্টকাটটা হচ্ছে তোমার গিয়ে কি এ কোন অপপ্রলাপ। কি করলো, ধরো গলগি বডি কি করলো, সে ট্রাফিক পুলিশের কাজ করলো। হঠাৎ করে ধরে নাও যে ট্রাফিক পুলিশের কাজ করার সময় রাইবোজোম কি করলো, রাস্তা পার হওয়ার জন্য তাকে 50 টাকা ঘুষ দিয়ে দিল। মাইটোকন্ড্রিয়া বলে তুমি ঘুষ দিলা কেন, তাই গলগি বডি তুমি ঘুষ নিলা কেন? গলগি বডি বলতেছে আমি তো নেই নাই। মাইটোকন্ড্রিয়া বারবার দোষতেছে আমি তো নেই নাই, মানে মাইটোকন্ড্রিয়া বারবার গলগি বডিরে দোষতেছে যে তুমি কি ঘুষ নিছো। সে বললো না আমি নেই নাই। তারপর শেষে গলগি বডি বলল যে হাই হাই এ কোন অপপ্রলাপ, মানে তার উপর এটা কোন অপপ্রলাপ দিল। হাই হাই এ কোন অপপ্রলাপ, এ কোন অপপ্রলাপ। আমরা যদি এ কোন অপপ্রলাপ দিয়ে আমরা যদি এখানে দেখি যে আসলে কি কি জিনিসগুলো আছে, এতে মনে রাখবো হচ্ছে তোমার কি এনজাইম। গলগি বডিতে কি কি কাজ করে, এনজাইম সংশ্লেষণ করে। তারপর কি থাকবে, গলগি বডি তোমার এটিপি উৎপাদনে, এটিপি তে লাগে তোমার। তারপর আসো তোমার কি তোমার কোতে মনে রাখবে গলগি বডি কোষ প্লেট গঠন করে। তোমরা একটা জিনিস খেয়াল করবা, কোষ বিভাজন চ্যাপ্টারে দেখো না তোমার কোষ বিভাজন টেলোফেজ দশায়, টেলোফেজ দশায় যখন লাস্টে কোষের মাঝে এই যে ধরো এটা টেলোফেজ, উপরে একটা কোষ তৈরি হয় নিচে একটা কোষ তৈরি হয়, বাট মাঝে যখন এখানে একটা প্লেট তৈরি হয় কোষ প্লেট, এই প্লেটটা মূলত তৈরি করে কে জানো? এই প্লেটটা মূলত তৈরি করা হচ্ছে তোমার গলগি বডি। প্লেটটাই মূলত তৈরি করে কে গলগি বডির সাহায্যে তৈরি হয়, মনে থাকবে। আচ্ছা তারপর আসা হচ্ছে আমরা যদি দেখি অ মানে হচ্ছে তোমার কি অপ্রোটিন অংশ। মনে রাখবা অপ্রোটিন অংশগুলো সংশ্লেষণ করে কে? তোমার গলগি বডি। আমাদের মানে উদ্ভিদের ক্ষেত্রে প্রোটিন অংশগুলো সংশ্লেষণ করে কে? রাইবোজোম। আর অপ্রোটিন অংশগুলো সংশ্লেষণ করে কে? গলগি বডি এখানে করে থাকে, মনে থাকবে। আচ্ছা তারপর আসো গলগি বডি কি উৎপাদন করে জানো? গলগি বডি হচ্ছে তোমার কি লাইসোজোম তৈরিতে কাজে লাগে। গলগি বডি কি করে? লাইসোজোম উৎপাদনে কাজে লাগে। তো আমরা যদি ভাইয়া এইখানেও আমরা একটু খেয়াল করি যে দেখো গলগি বডির কাজগুলা কি কি, একটু খেয়াল করলে তোমরা পাবা যে গলগি বডির কাজগুলা কি কি। আমরা এখানে আবার দেখাচ্ছি গলগি বডির কাজগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইসোজোম তৈরি করা, লাইসোজোম তৈরি করা, কি তৈরি করা? লাইসোজোম তৈরি করা। এই যে আমরা দেখলাম লাইসোজোম তৈরি করা, লাইসোজোম তৈরি করা, ঠিক আছে। কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করা, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ করা, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে। এটা মনে রাখবো। তার মানে এই চারটা কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা যদি ওভারঅল বলি গলগি বডি থেকে কি ইম্পর্টেন্ট, গলগি বডি থেকে ইম্পর্টেন্ট তোমার এর কাজগুলা খুব ইম্পর্টেন্ট, এবং হচ্ছে তোমার কি এটাকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, আর হচ্ছে তোমার কি লাইফ নামগুলো মনে রাখবা। গলগি বডির এখানে ইম্পর্টেন্ট একটা টাইপ ছিল। ওকে, আমরা পরবর্তীতে স্লাইডে চলে যাই সরাসরি। ওকে আচ্ছা আমাদের গলগি বডি গেল, এখন আসো লাইসোজোম। শর্করা তৈরি কারখানায় জপারের মুরগি, আইরে। ওকে আমরা লাইসোজোমের ক্ষেত্রে দেখি। দেখো লাইসোজোম, লাইসোজোম লাইটিক, লাইসোজোম কোথেকে আসছে জানো? লাইটিক থেকে। লাইসোজোম শব্দটা আসে মূলত কোথেকে? লাইটিক। লাইটিক ভাইয়া, লাইটিক মানে কি জানো? লাইটিক মানে কি কোনো কিছুকে চূর্ণ বিচ্ছিন্ন করা বা গলানো, কোনো কিছুকে কি করা? গলানো। লাইটিক মানে হচ্ছে তোমার কি কোনো কিছুকে গলিয়ে ফেলা। লাইটিক মানে হচ্ছে তোমার কি কোনো কিছুকে গলিয়ে ফেলা বা চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা। সো লাইসোজোম, লাইসোজোমের কাজটা কি আমরা এখন দেখবো। দেখো লাইসোজোম হচ্ছে কি, এটা মূলত তোমার
এটাকে বলা হয় অটোফেগি করে থাকে, এটা অটোফেগি। অটোফেগি মানে কি, এই লাইসোজোমের কাজটা কি জানো, যখন বাইরে থেকে কোষের মধ্যে কোনো প্রকার জীবাণু থাকে বা তোমার কোনো একটা মৃত কোষ থাকে, তখন এটাকে কি করে তোমার লাইসোজোম কি করে এটাকে খেয়ে ফেলে, বা এটা কি করে তোমার তোমার এটাকে কি করে সে তোমার এনজাইমের মাধ্যমে তোমার এটাকে ধ্বংস করে ফেলবে। দ্যাটস ইট। সো দেখো লাইসোজোম এটা কি করে অটোফেগি। অটোফেগি মানে কি জানো, অনেক সময় দেখা যায় এই লাইসোজোম অন্যের ক্ষতি করতে করতে অনেক সময় সে নিজের ক্ষতিটাই করে ফেলে, এটা হচ্ছে তোমার কি অটোফেগি। আচ্ছা, তারপর কি স্বগ্রাসী মানে কি, সে অটোফেগি মানে কি সে নিজেই নিজেকে তোমার সে কি করতে পারে, ধ্বংস করতে পারে। স্বগ্রাসী নিজেই নিজেকে গ্রাস করে ফেলতে পারে। আত্মঘাতী থলিকা অর্থাৎ কি, এই থলিকাটা লাইসোজোম একটা থলিকার মতো, এবং থলিকাতে কি থাকবে ভাইয়া, হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিক, হাইড্রো মানে কি তরল, লাইটিক মানে কি গলানো, এমন একটা তরল সে নিক্ষেপ করবে যেটার মাধ্যমে সে যে কাউকে কি করতে পারে, সে গলিয়ে ফেলতে পারে। তো এটাই বোঝাচ্ছে মূলত হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলা হচ্ছে। এবং এই আধারটা কোথায় থাকে, আত্মঘাতী থলিকা হিসেবে থাকে। আত্মঘাতী কেন বলা হয়, কারণ সে নিজেই নিজেকে অনেক সময় গলিয়ে ফেলতে পারে। দ্যাটস ইট। আর কি ব্যাগ অফ এনজাইম, এনজাইমের থলিকা বলা হয়। নামগুলা ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা সবাই জানি লাইসোজোম, অটোফেগি, আত্মঘাতী থলিকা, হাইড্রোলাইটিক এনজাইমের আধার এবং কি ব্যাগ অফ এনজাইম। এটা গেল। ক্ষরণকারী ও শ্বেত রক্তকণিকা এদের বেশি পাওয়া যায়। দেখো তোমার শ্বেত রক্তকণিকায় কেন থাকবে, আমরা সবসময় জানি যে রক্তকণিকার মধ্যে হচ্ছে কি শ্বেত রক্তকণিকা গুলা সব থেকে বেশি তোমার কি করে আমাদের প্রতিরক্ষা দেয়। দ্যাটস ওয়াই বলতে পারি কি আমরা যে শ্বেত রক্তকণিকায় কি থাকে, তোমার লাইসোজোমটা থাকে। শ্বেত রক্তকণিকায়, কোন রক্তকণিকায়, শ্বেত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকায় কোনো প্রকার লাইসোজোম থাকবে না। লোহিত রক্তকণিকায় কোনো প্রকার লাইসোজোম থাকবে না, সংখ্যা টঙ্কা লাগবে না। তারপর আসো আমাদের তোমার সাধারণত উদ্ভিদ কোষেও লাইসোজোম দেখা যায়। সাধারণত লাইসোজোমটা আগে দেখা যেত কি প্রাণী কোষে, বাট এখন হচ্ছে কি উদ্ভিদ কোষেও লাইসোজোম দেখা যায়। এবং উদ্ভিদ কোষে যে লাইসোজোমটা দেখা যায় সেটার নাম কি, স্পেরিওজোম। স্পেরিওজোম, ঠিক আছে। উদ্ভিদ কোষের লাইসোজোমকে কি বলা হচ্ছে, স্পেরিওজোম বলা হচ্ছে। নাও এখন আসলে আমরা কাজগুলো দেখবো। আচ্ছা, কাজগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওর কাজে হচ্ছে তোমার কি মূলত প্রতিরক্ষা দেওয়া। এর কাজে হচ্ছে কি মূলত প্রতিরক্ষা টাইপের কাজগুলো করা। তো আমরা যদি একটু খেয়াল করি যে জীবদেহের অকেজ কোষ ধ্বংস করে, অর্থাৎ আমি একটু আগে বললাম যে কোনো একটা কোষ যদি তোমার অকেজ হয়ে যায়, মারা যায়, তো এটাকে কি করবে, সে ধ্বংস করে দিবে। তার মানে কি অকেজ কোষকে ধ্বংস করতেছে। তারপর সে দ্বিতীয়ত লাইসোজোম নিশ্চিত উৎসেচক, ক্যান্সার রোগের কারণ। ক্যান্সার রোগের কারণটা কেন ভাইয়া, তো অনেক সময় দেখা যায় কি অতিরিক্ত পরিমাণে লাইসোজোম যখন ক্ষরণ হয়, তখন আমাদের দেহের যে কোষগুলো আছে এই কোষগুলো কিন্তু অনেক কোষ তোমার শুধু শুধু ধ্বংস হয়ে যায়, অতিরিক্ত পরিমাণে ধ্বংস হয়। আর অতিরিক্ত পরিমাণে ধ্বংস হইলে সেটা কি সৃষ্টি হবে ভাইয়া, ক্যান্সার সৃষ্টি হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে, সকল সংক্রমণ সে প্রতিরোধ করবে, এটা কোনো নাই। তারপর এই যে তোমার কাজ, দুইটা কাজ এটা মনে রাখলে হবে, জীবদেহের অকেজ কোষ ধ্বংস করে ক্যান্সার রোগের কারণ, ক্যান্সার রোগের কারণ এটা মনে রাখলেই হবে, মনে থাকবে। এবং কি আন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে, আন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে, এই জিনিসগুলো পড়বা। সো লাইসোজোম অতিরিক্ত নামগুলো পড়বা। এবং কি লাইসোজোমটা কে আবিষ্কার করেছেন, লাইসোজোমটা আবিষ্কার করেছেন কে, দা দুবে। লাইসোজোমটা কে আবিষ্কার করেছেন, দা দুবে আবিষ্কার করেছেন, মনে থাকবে। লাইসোজোমটা দা দুবে আবিষ্কার করেছেন। আচ্ছা, লাইসোজোম থেকে আরো একটা মনে রাখবা, এটা ঝিল্লিটা কি জানো, এটা ঝিল্লি হচ্ছে তোমার কি, এটা একস্তরী ঝিল্লি, একস্তরী ঝিল্লি। আর আরেকটা জিনিস আমরা একটু যদি দেখি এখানে, আমাদেরকে আরো একটা জিনিস মনে রাখতে হবে। রাইবোজোমের ক্ষেত্রে একটা জিনিস আমি বাদ দিয়ে গেছি, রাইবোজোম। রাইবোজোমের যে ঝিল্লিটা মনে রাখবা, রাইবোজোমের যে ঝিল্লিটা, এটাও কিন্তু রাইবোজোমের ঝিল্লিটা কিন্তু কি, এটা কিন্তু ঝিল্লিবিহীন বা স্তরবিহীন। এটা কিন্তু কোনো ধরনের বাইরে কোনো ঝিল্লি থাকে না, স্তরবিহীন বা আবরণবিহীন। এটা কিন্তু আবরণ থাকে না, একমাত্র আবরণবিহীন অঙ্গাণু কিন্তু রাইবোজোম। এবং রাইবোজোমকে কি বলা হয়, এটাকে সার্বজনীন অর্গানু বলা হয়, সার্বজনীন। এটা কিন্তু আদিকোষ প্রকৃতিকোষ সবার ক্ষেত্রেই থাকে। সো কিছু জিনিস মিসিং হয়ে যায় আসলে। ওকে, কোথায় ছিলাম আমরা, লাইসোজোমে ছিলাম। তো লাইসোজোম গেল, লাইসোজোম কি একস্তরী, এবং কি লাইসোজোম থেকে আমরা পড়লাম, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, অতিরিক্ত কোনো কিছু ভালো না, যেমন লাইসোজোম অতিরিক্ত কোনো কিছু ভালো না হলে অতিরিক্ত পড়াশোনা কিন্তু ভালো অ্যাডমিশন সিজনে, শুধুমাত্র অ্যাডমিশন সিজনে অতিরিক্ত পড়াশোনা ভালো। তো এই অ্যাডমিশনে আর 37টা দিন জাস্ট অতিরিক্ত পড়াশোনা করে দেখাও, এটার ইফেক্ট ভালো পাবা, বুঝছো। পরে পড়াশোনা করা লাগবে না, বাদ দিবা। আচ্ছা, এখন আসো সেন্ট্রিওল। সেন্ট্রিওল 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 সেন্ট্রিওলটা হচ্ছে তোমার কি সাধারণত প্রাণী কোষে থাকে, এরকম 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 টাইপের কি থাকে, দণ্ডাকৃতি থাকবে। তো সেন্ট্রিওলটা হচ্ছে তোমার কি প্রাণী কোষে থাকে। এই যে সেন্ট্রিওল, এগুলো হচ্ছে তোমার কি সেন্ট্রিওল, এরকম এরকম থাকবে তোমার, এরকম, হ্যাঁ, এরকম 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 থাকবে। এখন এই যে সেন্ট্রিওল গুলা, এই সেন্ট্রিওল গুলো বাইরে, এই সেন্ট্রিওল গুলো বাইরে কি থাকবে জানো, এখানে তোমার এই থাকবে, তোমার এখানে হচ্ছে তোমার কিভাবে ছড়ানো ছড়ানো তরল থাকবে। তরলটাকে বলা হয় কি সেন্ট্রোস্ফিয়ার। তাহলে সেন্ট্রিওল এবং কি সেন্ট্রোস্ফিয়ার দুইটা মিলে গঠন করে কি তোমার সেন্ট্রোজোম।
দুইটা মিলে কি গঠন করে, সেন্ট্রোজোমটা গঠন করতেছে। এবং মনে রাখবা এই সেন্ট্রোজোমটা কাদের থাকে শুধুমাত্র, বা সেন্ট্রিওলটা কাদের থাকে, এটা হচ্ছে তোমার শুধুমাত্র প্রাণী কোষে থাকে। এইটা কি শুধুমাত্র প্রাণী কোষ। তাহলে মনে রাখবে কি সেন্ট্রিওলটা হচ্ছে কি শুধুমাত্র প্রাণী কোষের অনন্য একটা বৈশিষ্ট্য। সেন্ট্রিওল কি শুধুমাত্র প্রাণী কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে সেন্ট্রিওল গেল, ঠিক আছে, সেন্ট্রিওলটা শুধুমাত্র প্রাণী কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। এখান থেকে শুধুমাত্র আরেকটা জিনিস মনে রাখবা, এক জোড়া সেন্ট্রিওলকে একত্রে ডিপ্লোজোম বলা হয়ে থাকে। সো আমরা সেন্ট্রিওল থেকে যদি আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, তুমি একটু খুলে দেখবো ভাইয়া, সেন্ট্রিওল শুধুমাত্র প্রাণী কোষের বৈশিষ্ট্য, এই একটা কথায় আসে। তো মনে রাখবা তোমার শুধুমাত্র উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে তোমার গিয়ে কোষ প্রাচীর, আর প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য কিন্তু সেন্ট্রিওল। ওকে, তারপরে চলো আমরা যাই কোনটাই, সেন্ট্রিওল কাদের ক্ষেত্রে অনুপস্থিত। আচ্ছা, আমরা সেন্ট্রিওল কাদের অনুপস্থিত একটু দেখতে পারি আমরা, আদি ডায়েরি ইস্টে, আদি কোষ, ডায়াটম, ইস্ট, এনজিওস্পার্ম, এদের ক্ষেত্রে সেন্ট্রিওলটা অনুপস্থিত। এনিওয়ে, তো আমরা সেন্ট্রিওলের কাজগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কাজগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, কাজগুলো হচ্ছে তোমার কি, যেমন কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র গঠন করে। মাকুতন্ত্র গঠনটা কি তোমরা কোষ বিভাজন চ্যাপ্টারে পড়বা, দেখবা প্রোমেটাফেজ ধাপে যখন তোমার স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, এগুলা কিসের মাধ্যমে সৃষ্টি হয়, মাকুতন্ত্র, বা এগুলা কি মাকুতন্ত্র আকারে না, তো এগুলাকে কি বলা হচ্ছে তোমার সেন্ট্রিওলের সাহায্যে সৃষ্টি হয়। তারপর কি শুক্রাণুর লেজ গঠন করে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুক্রাণুর লেজ গঠন করে, শুক্রাণুর লেজ গঠন করে, শুক্রাণুর লেজ গঠন করে, শুক্রাণুর অ্যাক্রোজোম বা মাথার উপর একটা টুপি থাকে, শুক্রাণুর মাথার উপর একটা টুপি থাকে, এই টুপিটা গঠন করে হচ্ছে গলগি বডি, আর হচ্ছে তোমার শুক্রাণুর লেজ গঠন করে হচ্ছে তোমার কে সেন্ট্রিওল গঠন করে, মনে থাকবে। আচ্ছা, নেক্সট যদি আমরা যাই, নিউক্লিয়াস। নিউক্লিয়াস ভাইয়া দেখি নিউক্লিয়াস থেকে কি কি আসছে আমাদের। সো নিউক্লিয়াসে যদি আমরা আসি, নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস হচ্ছে তোমার কি কোষের মস্তিষ্ক, কোষের মস্তিষ্ক, কোষের প্রাণ কেন্দ্র, কোষের কেন্দ্রিকা। আমি কোথায় জানি একটা দেখছি যে নিউক্লিয়াসকে কি বলা হয়, কোষের নিউক্লিয়াসকে কি বলা হয়, জিনিসগুলো আসছে, কোষের মস্তিষ্ক, কোষের প্রাণ কেন্দ্র এবং কি কোষের কেন্দ্রিকা বলা হয়ে থাকে। ঠিক আছে, কোষের কেন্দ্রিকা বলা হয়ে থাকে, মনে থাকবে। আচ্ছা, এর পরবর্তীতে আসো আমরা যদি আরো দেখি, তোমার এখানে কোষের সাধারণত 10 থেকে 15% স্থান দখল করে কে, এই যে তোমার নিউক্লিয়াসটা, একটা কোষের মধ্যে 10 থেকে 15% স্থান দখল করে কে, এই নিউক্লিয়াস। মনে রাখবা কোষের মধ্যে সবচেয়ে বৃহৎ যে অঙ্গাণুটার নাম কি, প্লাস্টিড। সেকেন্ড যেটা সেটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। থার্ড যেটা সেটা হচ্ছে তোমার কি নিউক্লিয়াস। ওকে, এটা একটু মনে রাখবা। আচ্ছা, তাহলে 10 থেকে 15% স্থান নরমালি দখল করে, বাট শুক্রাণু নিউক্লিয়াস কি 90% স্থান দখল করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবা শুক্রাণু নিউক্লিয়াস 90% স্থান কিন্তু দখল করতেছে। এখন এখানে একটা কোশ্চেন আসে যে কাদের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে না, আমি এটা একটা শর্টকাট দিচ্ছি, দাঁড়াও একটু অপেক্ষা করো, একটা 2টা সেকেন্ড জাস্ট। কাদের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে না, আচ্ছা নিউক্লিয়াস থাকে না কাদের ক্ষেত্রে, দেখো এটা এমনি মনে রাখতে পারবা, আদি কোষ, সরি প্রকৃত কোষটা বাদ দিবা, এটা প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে, থাকবে না কেন। সো এটা একটু মিসিং, আদি কোষে থাকে না, পরিণত সিভ কোষে থাকে না, এবং কি পরিণত আরবিসি তে সাধারণত নিউক্লিয়াস থাকে না। সো এটা গেল। এখন আসো প্রকৃত কোষে কিন্তু নিউক্লিয়াস থাকে, সো এটা একটু মনে রাখবা। তো এখন যেটা আসে তোমার বহু নিউক্লিয়াস কাদের থাকে, এটা কিন্তু আসে। তো ভাইয়া বহু নিউক্লিয়াস কাদের থাকে, একটা মিনিট। আচ্ছা, তো বহু নিউক্লিয়াস কাদের থাকে, এটা দেখবা বহু নিউক্লিয়াস থাকে হচ্ছে তোমার যেমন ভাউচেরিয়া, হ্যাঁ ভাউচেরিয়া, পেনিসেলিয়াম, বট্রিডিয়াম, তোমার স্ফেরুপ্লেনা, তারপর কি সেপ্টুলেরজেনিয়া, এরকম একটা। তো এটা আমি কি দিয়ে মনে রাখতাম জানি, ভিপি একটা কি ভিপিবিএস, এরকম ভিপিবিএস দিয়ে মনে রাখতে পারো, ভিপিবিএস, ভিপিবিএস। বিতে হচ্ছে কি ভলচেরিয়া, পেনিসিলিয়াম, বট্রিডিয়াম, তারপর কি সেপ্টুলেজিনা, ঠিক আছে, সেপ্টুলেজনিয়া, ভিপিবিএস, ভিপিবিএস দিয়ে মনে রাখতে পারো এটা। আর অনুপস্থিত কাদের, আদি কোষে অনুপস্থিত, প্রকৃত কোষটা বাদ দিবা, এটা হবে না, পরিণত সিভ কোষে নাই, পরিণত আরবিসিতে নাই, আর কি তোমার এইটাই তো ল্যান্স কোষ, ল্যান্স কোষ এগুলো আসে না। আচ্ছা, তো এইটা গেল মূলত, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো আমরা নেক্সট যে জিনিসটা সেটা যদি দেখি, আমরা এখানে নিউক্লিয়াসের গঠন, দেখো নিউক্লিয়াসের গঠনে যদি আসো, নিউক্লিয়াসের তোমার যে বাইরে যে একটা অংশ থাকবে, বাইরে যে আবরণটা বা মেমব্রেনটা, সেটাকে কি বলা হবে, নিউক্লিয়ার মেমব্রেন।
ঠিক আছে। আচ্ছা, তারপর আসো নিউক্লিয় প্লাজম। নিউক্লিয়াসের মধ্যে যে তোমার তরলটা থাকবে সেটা নাম কি? নিউক্লিয়ার প্লাজম। ঠিক আছে, বা নিউক্লিয়ার রস। তারপর নিউক্লিয়াসের মধ্যে যে তোমার তন্তুর মতো অংশটা থাকবে, এটা যদি হয় তোমার কি? নিউক্লিয়ার মেমব্রেন। তারপর ভিতরে আছে তোমার নিউক্লিয়ার যে তরলটা। তারপর আসে তোমার গিয়ে কি তোমার তন্তুর মতো অংশগুলা, যে এইরকম যে তন্তুর মতো অংশগুলা, এই তন্তুর মতো অংশগুলাকে বলা হচ্ছে তোমার কি? নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকাগুলা পরবর্তীতে তোমার কি হয়? ক্রোমোজোমে পরিণত হয়, ক্রোমাটিন জালিকা। আচ্ছা, তারপর আসো কেন্দ্রের মধ্যে একটা তোমার বস্তু থাকে, কেন্দ্রে একটা বস্তু থাকে, যে কেন্দ্রে, একদম কেন্দ্রে। এই কেন্দ্রে বস্তুটার নাম হচ্ছে তোমার কি? নিউক্লিওলাস। নিউক্লিয়াসের কেন্দ্রে কোনটা থাকবে ভাইয়া? নিউক্লিওলাস। ঠিক আছে, নিউক্লিওলাস মনে থাকবে। তো এই যে জিনিসগুলা গঠন হয়ে থাকে। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার, দেখো এই যে নিউক্লিওলাসটা দেখো, এই নিউক্লিওলাসটার সাথে কি এখানে একটু ক্রোমাটিন জালিকা লাগা আছে না, বা ক্রোমোজোমটা লাগা আছে না? তাহলে মনে রাখবা, নিউক্লিওলাসের যে স্থানে তোমার ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোমটা লাগানো থাকে সেটাকে কি বলা হচ্ছে? স্যাটেলাইট বলা হচ্ছে। স্যাটেলাইট বলা হচ্ছে। তাহলে যে স্থানে, অর্থাৎ নিউক্লিওলাসের যে স্থানে তোমার ক্রোমাটিন জালিকাটা লাগানো থাকে বা ক্রোমোজোমটা লাগানো থাকে তাকে কি বলা হচ্ছে? স্যাটেলাইট। তাহলে সেই স্থানটাকে বলা হচ্ছে স্যাটেলাইট। বাট ক্রোমোজোমের সেই স্থানটাকে বলা হচ্ছে তোমার কি? স্যাট ক্রোমোজোম। মনে থাকবে, সেই ক্রোমোজোমটাকে বলা হবে কি? স্যাট ক্রোমোজোম। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবা। আচ্ছা, তারপর আসো আমরা যদি পরবর্তীতে যাই, আমরা শোনো এখানে মেইন আমাদের পড়ার যে মেইন জিনিস সেটাই তো বাকি ভাই, কোয়েশ্চেন সলভ করলে সব বুঝতে পারবা। ক্রোমোজোম ভাই, ক্রোমোজোম তো জানি। ক্রোমা শব্দটা কোত্থেকে আসছে? ক্রোমা মানে হচ্ছে তোমার কি? রঞ্জক। ক্রোমা মানে কি? রং। তার মানে কি ক্রোমোজোম হচ্ছে কি? রং উৎপাদনকারী। চলো আমরা ক্রোমোজোমের সংখ্যা কোনগুলো লাগবে সবাই একটা স্ক্রিনশট মেরে দিব, তাহলেই শেষ। আমি সংখ্যাগুলো দেখাচ্ছি। কাদের গুলো লাগবে? শশা লাগবে না, মটর লাগবে না, পাটের লাগবে না, পেঁয়াজেরটা লাগবে, পেঁয়াজ। তাহলে এখানে পেঁয়াজেরটা লাগবে, পেঁয়াজের কয়টা? 16টা। এলিয়ান সেপা, পেঁয়াজের ক্রোমোজোম কয়টা? 16টা। পেঁয়াজের ক্রোমোজোম কয়টা? 16টা। পেঁপে লাগবে না, মূলা লাগবে না, ভুট্টা লাগবে না, ধান লাগবে। ধান, মনে রাখবা ধানের হচ্ছে কি? 24টা। এখন মনে রাখবা, ধরো যাদের বাসায় ধান নাই, চাল নাই, যখন মানুষের চাল না থাকতো তখন কি খাইতো? আটা খাইতো, আটা দিয়ে রুটি খাইতো। তো আটা থেকে আসছে, গম থেকে আসছে। তার মানে কি ধানের বিপরীতে কোনটা খাচ্ছে? আটাটা খাচ্ছে। তো ধানের ক্রোমোজোম যদি ভাইয়া 24টা হয়, তাহলে আটা বা গমের ক্রোমোজোম কটা হবে? 42টা। ঠিক উল্টায় নিলাম, তাই না? তাহলে আমরা একটু দেখি, ধানের ক্রোমোজোম যদি তোমার কয়টা হবে? 24টা। তাহলে গমের ক্রোমোজোম কয়টা? 42টা। বুঝছো? ধানের 24টা হইলে গমের হচ্ছে কয়টা? 42টা। টমেটো লাগবে না। আর নিচে হচ্ছে গোলালু। গোলালু কয়টা? 48টা। গোলালু কয়টা? 48টা। তাহলে গোলালুটা কিভাবে মনে রাখবা? অনেক সময় কি তোমার আহ আরো যারা অভাবে থাকে তারা কি করে, তোমার যখন আটাও পায় না তখন কি খায়? আলু খায়। তো আলু মানে কি? আর একটু অভাবে থাকলে তখন কি করবে? তোমার গমের চেয়ে একটু বেশি খাবে, অর্থাৎ 48টা। কিউলেক্স মশা, কিউলেক্স মশার মধ্যে কয়টা অক্ষর? ক, রসু, তারপর হচ্ছে কি ল, এখানে একটা ক দন্ত স সংযুক্ত। 4টা, 5টা, 6টা, 6 অক্ষর। তার মানে কি ক্রোমোজোম সংখ্যা 6টা। কিউলেক্স মশা কি? ক্রোমোজোম সংখ্যা 6টা। 6 অক্ষরে দ্যাটস কি? 6টা। গৃহমাছি, গৃহমাছি কি? 12টা। মনে রাখবা, ধরে নাও কিউলেক্স তোমার ঘরের মধ্যে মশা থাকে না বেশি মাছি থাকে? যখন খাইতে বসো, ধরো তুমি খাইতে বসলা, খাওয়ার সময় মশা থাকে না বেশি মাছি থাকে? মাছি থাকে। ধরে নাও মশার থেকে 2 গুণ কি মাছি আছে। তার মানে কি কিউলেক্স মশা যদি 6টা হয়, গৃহমাছি হবে কয়টা? 12টা। কোনো ব্যাংক লাগবে না, সোনা ব্যাংক লাগবে না, খরগোশ লাগবে না, মানুষ লাগবে। মানুষের কয়টা ভাই? 46টা। তারপর হচ্ছে তোমার কি? গরিলা। মানুষের চেয়ে, মানুষের মধ্যে দেখতে না গরিলা মানুষের মতোই তো, জাস্ট একটু মাত্র ব্যতিক্রম। দ্যাটস কি এটা 48টা। গরিলাতে 48টা। ছাগল লাগবে না। গরুটা মনে রাখবে, গরু কি? 60টা। গরু 60,000 টাকার গরু। গিনিপিগ কি? 64টা। গিনিপিগ হচ্ছে কি? 64টা। সো কবুতর কয়টা? 80টা। কবুতর 80টা। সো তোমরা এই যে কয়েকটা ক্রোমোজোম জাস্ট মনে রাখবা, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এই অংশটা একটা, সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আমি যেগুলো দেখাইলাম এর বাইরে কোনো ক্রোমোজোম আসবে না। সবাই একটা দ্রুত করে একটা স্ক্রিনশট মারো তো।
স্ক্রিনশট কমপ্লিট। লাইভটা কই হারাই বললাম। ওকে, সো এই যে কয়েকটা দেখাইলাম, জাস্ট এই কয়েকটা ভাইয়া মুখস্থ করে রাখো, হ্যাঁ, তাহলেই হবে। ওকে, নেক্সট যাই। ক্রোমোজোমের ভৌত গঠন। ক্রোমোজোমের দেখো, গঠন থেকে কোয়েশ্চেন আসে না তেমন, গঠনটা বাদ দিলাম আমরা, ক্রোমোজোমের ভৌত গঠনটা বাদ দিলাম। ক্রোমোজোমের প্রকারভেদ, প্রকারভেদ থেকে জাস্ট একটু অংশ আসে, বেশি অংশ আসে না ভাইয়া, একটু একটা অংশ আসে। দেখো তোমার দেখো সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী, দেখো ভাইয়া মনোসেন্ট্রিক, মনো মানে কি একটা সেন্ট্রোমিয়ার থাকবে, পলিসেন্ট্রিক মানে কি ভাই দুইয়ের বেশি সেন্ট্রোমিয়ার থাকবে, ঠিক আছে। এসেন্ট্রিক আমি তোমাদেরকে গতকালকে না সরি আজকে যে তোমাদেরকে এটা দেখাইলাম, এমসিকিউ সলভ ক্লাসটা আপলোড দিলাম ইউটিউবে, সেখানে কি বলছিলাম আমি, যেখানে বায়োলজিতে এ কথাটা পাবা সেখানে কি মনে রাখবা, এটা মানে হচ্ছে কি বিহীন, সেটা যার সাথেই থাকে। যেমন সিলুমের সাথে যখন এ কথাটা ছিল তখন কি বলছিলাম, এ সিলুমের মানে কি সিলুমবিহীন। বাট এখানে যখন সেন্ট্রিক, এ সেন্ট্রিক, সেন্ট্রিকের সাথে আছে তার মানে কি এ মানে কি সেন্ট্রোমিয়ার বিহীন, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো আমাদের সাধারণত লাগে না, আমাদের মূলত লাগে হচ্ছে তোমার কি এই যে এইখান থেকে ধরে এই অংশটা লাগবে, এই অংশটা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী সাবমেটাসেন্ট্রিক, তারপরে আসে তোমার কি মেটাসেন্ট্রিক। প্রথমে যেটা মেটাসেন্ট্রিক কি আকৃতির, ভি আকৃতির, এটা আমরা কোন চ্যাপ্টারে পড়বো, এটা আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে পড়বো। সাবমেটাসেন্ট্রিক কি তোমার মেটাসেন্ট্রিক ভি আকৃতি, মেটাসেন্ট্রিক ভি আকৃতি, মেটা মানে কি মধ্যকেন্দ্রিক, সাবমেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক মানে কি এল আকৃতির, ভি এল জে আই, ভি এল জে আই, ভি মানে মেটাসেন্ট্রিক, এল মানে কি সাবমেটাসেন্ট্রিক, আই মানে কি টেলোসেন্ট্রিক, এবং হচ্ছে কি জে মানে কি অ্যাক্রোসেন্ট্রিক। সো আমরা এই জিনিসগুলো পড়লাম। তারপর আসো ক্রোমোজোম আবার দুই ধরনের থাকে, একটা হচ্ছে অটোজোম। অটোজোম কি করে, দেহ গঠনকারী। মানুষের অটোজোম কয় জোড়া, 22 জোড়া হচ্ছে তোমার কি অটোজোম, আর সেক্স ক্রোমোজোম হচ্ছে কি 1 জোড়া। তাহলে এই সংখ্যাগুলো জাস্ট মনে রাখবো, মানুষের 1 জোড়া সেক্স ক্রোমোজোম, 22 জোড়া হচ্ছে তোমার কি অটোজোম থাকে। তো আমরা ক্রোমোজোম থেকে প্রকারভেদ থেকে এইগুলো মনে রাখবো। এই অংশটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে ভালো করে পড়বো, ভি এল জে আই, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। বাট এটা হচ্ছে কি অটোজোম হচ্ছে 22 জোড়া এবং সেক্স ক্রোমোজোম হচ্ছে তোমার কি মাত্র 1 জোড়া থেকে থাকে, মনে থাকবে। ওকে ওকে, নেক্সট নিউক্লিক অ্যাসিড। ওকে, আমরা ডিএনএ আরএনএ তে যাচ্ছি। দেখো, সো আমরা নিউক্লিওলাস যেটা ছিল, এই নিউক্লিওলাসটা মূলত অর্থাৎ নিউক্লিয়াসের অভ্যন্তরে যে তোমার একদম কি যেটা নিরেট অংশটা ছিল সেটা কি নিউক্লিওলাস। তো এই নিউক্লিওলাসটা মূলত কি নিউক্লিক অ্যাসিডের আধার বলা হয়, অর্থাৎ এখানে নিউক্লিক অ্যাসিড থাকে। সো নিউক্লিক অ্যাসিড মূলত কি দুই ধরনের, একটা হচ্ছে তোমার কি ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে তোমার কি রাইবো নিউক্লিক অ্যাসিড। একটা হচ্ছে কি ডিএনএ আর একটা হচ্ছে তোমার কি আরএনএ। আচ্ছা দেখো, নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেন গঠিত ক্ষারক, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড, যা জীবের বংশগতির ধারক। তার মানে জীবের বংশগতির ধারক হচ্ছে তোমার কি এগুলা। আর এখানে কি কি থাকবে, নাইট্রোজেন গঠিত ক্ষার থাকবে, পেন্টোজ সুগার 5 কার্বন বিশিষ্ট শর্করা, তারপর কি তোমার ফসফরিক অ্যাসিড। এই যে তিনটা জিনিসের সমন্বয়ে গঠন হবে। পেন্টোজ সুগার মানে কি 5 কার্বন বিশিষ্ট সুগার বা শর্করাকে পেন্টোজ সুগার বলা হয়। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, আমি একটাকে বললাম ডিএনএ আরএনএ, মনে থাকবে। আচ্ছা, নাইট্রোজেন গঠিত কারক, তার মানে কি নিউক্লিক অ্যাসিডের উপাদানের মধ্যে প্রথমটা গেল কি পেন্টোজ সুগার মানে কি 5 কার্বন বিশিষ্ট শর্করা, দ্বিতীয়টা হচ্ছে তোমার কি নাইট্রোজেন গঠিত ক্ষারক। নাইট্রোজেন গঠিত ক্ষারক গুলো হচ্ছে কি দুই ধরনের, একটা হচ্ছে তোমার কি পিউরিন, পিউরিন মানে কি 2 রিং, পাইরিমিডিন মানে কি একটা রিং। পিউরিন মানে হচ্ছে তোমার কি 2 রিং মানে কি এজি, আর পাইরিমিডিন মানে কি সিটি, সিটি মনে থাকবে। পিউরিন মানে হচ্ছে তোমার কি অ্যাডেনিন গুয়ানিন, আর পাইরিমিডিন মানে হচ্ছে তোমার কি থায়ামিন সাইটোসিন ইউরাসিল। ইউরাসিলটা কাদের ক্ষেত্রে থাকে, শুধুমাত্র কি আরএনএ এর ক্ষেত্রে ইউরাসিলটা থাকে। আর তোমার আর হচ্ছে তোমার কি থায়ামিনটা কাদের ক্ষেত্রে থাকে বলো তো দেখি, থায়ামিনটা হচ্ছে তোমার কি ডিএনএ এর ক্ষেত্রে থাকে, মনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা যদি এই জিনিসগুলো মনে রাখবা, বুঝছো কোনটা পিউরিন আর কোনটা হচ্ছে তোমার কি পাইরিমিডিন, জাস্ট অ্যাডেনিন এবং গুয়ানিনটা হচ্ছে তোমার কি পিউরিন থাকে। সো ঠিক আছে, এখানে আমরা এই জিনিসটা মনে রাখলাম। আচ্ছা, তারপর আসো আমরা যদি দেখি ফসফরিক অ্যাসিড, তার মানে 3 নম্বর উপাদানটা কি ফসফরিক অ্যাসিড। তাহলে ফসফরিক অ্যাসিডের মধ্যে কি থাকবে, তোমার ফসফরিক অ্যাসিড তো থাকবে, দ্যাটস ইট, আর কিছুই না। আচ্ছা, এখন আসো আমরা ডিএনএ দেখবো। ডিএনএ, ডিএনএ মানে কি, ডিএনএ কে বলে কি ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা কি ডিএনএ। এবং ডিএনএ থেকে আমরা দুইটা ইনফরমেশন খুব ভালো করে মনে রাখবো, সেটা হচ্ছে তোমার কি ডিএনএ হচ্ছে তোমার কি জীবের আণবিক ভিত্তি, জীবনের আণবিক ভিত্তি এবং কি মাস্টার মলিকিউল, জীবনের আণবিক ভিত্তি এবং মাস্টার মলিকিউল দুইটা ইনফরমেশন মনে রাখবা।
মাস্টার মলিকুল হচ্ছে, বা মাস্টার মলিকুল মানে কি ক্ষুদ্র অণু, অণু অঙ্গাণু, অণু বলা হয় এটাকে। মাস্টার মলিকুল হচ্ছে তোমার কি ডিএনএ। আবার যদি তোমাকে বলা হয় কি মাস্টার ব্লুপ্রিন্ট, যদি বলা হয় কি মাস্টার ব্লুপ্রিন্ট, মাস্টার ব্লুপ্রিন্ট, মাস্টার ব্লুপ্রিন্ট কারা জানো? ব্লুপ্রিন্ট এটা হচ্ছে কি জিনোম, জিনোমকে বলা হচ্ছে তোমার কি মাস্টার ব্লুপ্রিন্ট। আর মাস্টার মলিকুল বলা হচ্ছে তোমার কি ডিএনএ কে, এবং ডিএনএ কে কি বলা হচ্ছে জীবনের আণবিক ভিত্তি। আর ডিএনএ তে আমরা কি ধরনের পাই? 4 ধরনের নাইট্রোজেন ক্ষারক থাকে, এডেনিন এবং থায়ামিন। কয়টা বন্ড? 2টা বন্ড। সাইটোসিন এবং কি গুয়ানিন, এটা কয়টা বন্ড? তোমার 3টা বন্ড, ঠিক আছে। তার মানে কি একটা জিনিস আমি ভুল করলাম এখানে, সাইটোসিন, দেখো সাইটোসিনটা থাকে হচ্ছে কি ডিএনএ তে, এবং কি ইউরাসিলটা হচ্ছে তোমার কি আরএনএ তে থাকে, আর থায়ামিনটা সবারই থাকে। ওকে, এনিওয়ে কারেক্ট করে নাও। তাহলে অ্যাডেনিন এবং থায়ামিনের মধ্যে ডাবল বন্ড, এবং কি তোমার সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে হচ্ছে তোমার কি ট্রিপল বন্ড, এবং এই বন্ডগুলো কিসের? হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট যাই। তাহলে ডিএনএ যে মডেলটা, সাধারণত ডিএনএ দেখতে কেমন? এরকম না? ডিএনএ দেখতে কিরকম? এরকম, সরি, এরকম না? সিঁড়ির মতো, আমার আঁকাটা হয়তো হয় নাই, সিঁড়ির মতো দেখতে। তো এই যে তোমার সিঁড়ির মতো তোমার ডাবল হেলিক্সের মানে ডাবল যে দ্বিসূত্রাকার মডেল, এটা কি দ্বিসূত্র না? একটা সূত্র, 2টা সূত্র, এই যে দ্বিসূত্রাকার, এই যে তোমার কি দ্বিসূত্রক সিঁড়ির মতো পেঁচানো যে মডেলটা, এটাকে কি বলা হচ্ছে? ডাবল হেলিক্স। এবং এই ডাবল হেলিক্সটা কে আবিষ্কার করেছেন? ওয়াটসন ও ক্রিক এই মডেলটা দিয়েছেন, ডাবল হেলিক্স। এখন দেখো আমরা যদি একটু জিনিস ক্লিয়ার করি, এখন এখানে ধরো এরকম, এরকম, হ্যাঁ। আচ্ছা, তো ডাবল হেলিক্সের প্রতিটা ঘূর্ণনের মধ্যে, ডাবল হেলিক্সের প্রতিটা ঘূর্ণনের মধ্যে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। মনোনিউক্লিওটাইড মানে হচ্ছে তোমার কি এরকম, এরকম 10টা থাকবে। প্রথমে থাকবে এটি, তারপর থাকবে জিসি, এটি জিসি, এটি জিসি, এরকম ভাবে টোটাল 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকবে। তো দেখো এটি জিসি ভাবে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকবে, এবং ডাবল হেলিক্সের প্রতিটি প্যাচের ঘূর্ণন 34 অ্যাংস্ট্রম। এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব কতটুকু? 34 অ্যাংস্ট্রম। তার মানে কি প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দূরত্ব 34 অ্যাংস্ট্রম। আর হচ্ছে তোমার কি বলছে এখানে? ডাবল হেলিক্সের ব্যাস, ডাবল হেলিক্সের ব্যাস বলতে তোমার এখানে কি বোঝাচ্ছে? সাধারণত ব্যাস বলতে বোঝাচ্ছে কি তোমার এইটুক পর্যন্ত। এই ব্যাসটা হচ্ছে তোমার কি 20 অ্যাংস্ট্রম, ব্যাসটা হচ্ছে তোমার 20 অ্যাংস্ট্রম। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে তোমার এইটুক অংশের মধ্যে দেখো, যেহেতু আমরা বললাম কি, যেহেতু আমরা বললাম যে এইটুক জায়গার মধ্যে, এইটুক জায়গার মধ্যে কি আছে তোমার? 10টা মনোনিউক্লিওটাইড আছে। কয়টা মনোনিউক্লিওটাইড? 10টা। তার মানে 10টা মনোনিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কি? 34 অ্যাংস্ট্রম। তাহলে একটার সাথে আরেকটা দূরত্ব কত? 34 কে 10 দিয়ে ভাগ করলে কত? 3.4 অ্যাংস্ট্রম। তাহলে সিঁড়ির এক ধাপ থেকে আরেক ধাপের দূরত্ব হচ্ছে তোমার কি 34 অ্যাংস্ট্রম। সিঁড়ির ধাপগুলো কি এরকম, প্রত্যেকটা ধাপে কি থাকবে? একটা করে মনোনিউক্লিওটাইড থাকবে। প্রত্যেকটা ধাপে কি থাকবে? ধরো এখানে অ্যাডেনিন, এখানে হচ্ছে তোমার কি থায়ামিন, মাঝে কি একটা ডাবল বন্ড, তারপর এখানে গুয়ানিন, এখানে কি তোমার সাইটোসিন, তো এখানে কি একটা ডাবল ট্রিপল বন্ড। সো এইভাবে টোটাল 10টা মনোনিউক্লিওটাইড থাকবে, 10 জোড়া মনোনিউক্লিওটাইড, বুঝছো? তাহলে এই যে তোমার কি একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, আর ডাবল হেলিক্সের ব্যাস 20 অ্যাংস্ট্রম, এবং হচ্ছে তোমার কি এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 34 অ্যাংস্ট্রম। আচ্ছা, ডিএনএ ওজন টোজন এগুলো কিছু লাগবে না। আরেকটা মনে রাখবা, ডিএনএ 2 নং কার্বনে কোনো অক্সিজেন থাকে না, 2 নং কার্বনে কোনো ধরনের অক্সিজেন থাকে না। ওকে, পরবর্তী আছে আরএনএ। আরএনএ মানে কি ভাই? রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড, এবং আরএনএটা কি? এক সূত্রক, এবং এটার প্রধান কাজ কি? প্রোটিন তৈরি করা। এটার প্রধান কাজ কি? প্রোটিন তৈরি করা। একটি কোষের সাইটোপ্লাজমে 90 ভাগ আরএনএ, এবং কি নিউক্লিয়াসে থাকবে বাকি 10 ভাগ। তার মানে কি সাইটোপ্লাজমে আছে 90 ভাগ, আর বাকিটা হচ্ছে তোমার কি 10 ভাগ হচ্ছে আরএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। ভৌত গঠনের ক্ষেত্রে কি? এইটার ক্ষেত্রে সেম, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, 4 ধরনের নাইট্রোজেনাস ক্ষারক, যেমন কি এটাতে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন থাকে, বাট তোমার থায়ামিনের জায়গায় কি থাকবে? তোমার ইউরাসিল থাকবে। থায়ামিনের জায়গায় কি থাকবে? ইউরাসিল থাকবে। থায়ামিনের জায়গায় ইউরাসিল থাকবে। থায়ামিনের জায়গায় কি থাকবে ভাইয়া? ইউরাসিলটা থাকবে, বুঝছো? যেমন আমাদের যেমন ওইটাতে ছিল কি থায়ামিন, এটাতে থাকবে কি? ইউরাসিল থাকবে। ওকে, আরএনএ এর প্রকারভেদ, এটা একটু ইম্পর্টেন্ট আছে। আরএনএ এর প্রকারভেদ, আরএনএ এর প্রকারভেদ দেখো, টোটাল আমরা 5 প্রকারের আরএনএ পাই। এই আমরা কিন্তু আরো একটা চ্যাপ্টার বাকি আছে, এখন আরো একটা চ্যাপ্টার কিন্তু বাকি আছে। আচ্ছা, এমসিকিউ গুলো হচ্ছে তোমাদেরকে মঙ্গল বা বুধবারে দিব নেক্সট। আরো 1 সপ্তাহ সময় নিয়ে, 1 সপ্তাহ মোটামুটি লাগবে, 2000 এমসিকিউ শেষ করতে বেশি টাইম লাগবে না।
আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 18 তারিখ, 25 তারিখের দিকে দিব, বুঝছো? একটু ঠিকঠাক মতো বানাই। রবিবার আমার এক্সাম আছে, এক্সামের আগে আসলে বেশি প্রেশার নিতে চাচ্ছি না। 2000 এমসিকিউ পড়তে বেশি তোমাদের টাইম লাগবে না। ডেইলি যদি ভাই 300 এমসিকিউ পড়ো তাও তো মোটামুটি কয়দিন লাগবে? এটা 5 সাথে তোমার 300 এমসিকিউ ডেইলি পড়লেও তোমার কয়দিন? 3 দিন, 5 দিন, 6-7 দিন লাগবে, 1 সপ্তাহ সময় লাগবে এগুলো পড়তে। আচ্ছা, তো দেখো আরএনএ টোটাল কি 5 প্রকার। একটা হচ্ছে কি টিআরএনএ, একটা হচ্ছে তোমার কি টিআরএনএ। তো টিআরএনএ থেকে যেটা মনে রাখবা, এখানে একটা ফাস্ট থাকে, অ্যান্টিকোডন ফাস্ট থেকে কি থাকবে? অ্যান্টিকোডন ফাস্ট। মনে রাখবা টিআরএনএ তে কি থাকবে? অ্যান্টিকোডন ফাস্ট থাকবে। এবং টিআরএনএ এর কাজ কি? এটা অ্যামিনো অ্যাসিডে স্থানান্তর ঘটে। আর আরএনএ টা আমরা কোথায় পড়ছিলাম? যখন আমরা পড়ছিলাম কি রাইবোজোম তৈরি হয় কিসের মাধ্যমে? প্রোটিন এবং আরএনএ এর মাধ্যমে। তাহলে রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হচ্ছে তোমার কি? এই আরএনএ টা। এমআরএনএ, এম তে কি মনে রাখবা? এখানে মেসেঞ্জার, মেসেঞ্জার আরএনএ। এটা কি করবে? তোমার বার্তা বহন করে। এটা কি করে? বার্তা বহন করে, মনে থাকবে? আচ্ছা, তারপর দেখো এটা প্রোটিন সংশ্লেষণের জন্য বার্তা বহন করে। এটা কি করে? ট্রান্সলেশন প্রক্রিয়ায় সাধারণত কি এমআরএনএ টা কাজে লাগে, মনে থাকবে? ট্রান্সলেশন প্রক্রিয়া কি গঠন হয়? আরএনএ থেকে প্রোটিন, এবং এই প্রোটিন যে তোমার প্রোটিন সংশ্লেষণের যে বার্তাটা, এটা কে বহন করতেছে? এই এমআরএনএ। জিআরএনএ কি তোমার জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ মানে কি? বংশগতি আরএনএ। এটা কি করে? বংশগতীয় আরএনএ। আর এটা কি? মাইনর আরএনএ। মাইনর আরএনএ কাজটাকে এনজাইমের কাঠামো দান করে এবং কি এনজাইম হিসেবে কাজ করে। মাইনর আরএনএ থেকে পর্ব হচ্ছে কি? এটা সবচেয়ে মাইনর মানে কি? ক্ষুদ্র, সবচেয়ে ক্ষুদ্র আরএনএ, এবং এটা কাজটা কি? এনজাইমের কাঠামো দান করবে। জিআরএনএ কি? জেনেটিক আরএনএ, বংশগতি কাজ করবে। খুবই সিম্পল। এমআরএনএ মেসেঞ্জার আরএনএ, বার্তা বহন করবে। কোথায় বার্তা বহন করবে? ট্রান্সলেশন প্রক্রিয়ায় আরএনএ থেকে তোমার প্রোটিন তৈরি করবে। তারপর কি? আরএনএ, আরতে আমরা কি পড়ছি? রাইবোজোমাল আরএনএ, রাইবোজোম তৈরি করবে, দ্যাটস ইট। তারপর হচ্ছে তোমার টিআরএনএ থেকে খুবই ইম্পর্টেন্ট এখানে অ্যান্টিকোডন ফাস্ট। অ্যান্টিকোডন ফাস্ট থাকে কোথায়? কোশ্চেন আসে অ্যান্টিকোডন ফাস্ট থেকে কোথায়? টিআরএনএ তে, এবং কি অ্যামিনো অ্যাসিড স্থানান্তরে ভূমিকা রাখে। ওকে, এরপর আমরা দেখি। ওকে, এখন আসো আমাদের এখানে একটা প্রক্রিয়া আছে, তোমার কি প্রক্রিয়াগুলো দেখো। এখানে ডিএনএ থেকে আরএনএ, এটাকে কি বলা হচ্ছে? রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ কি বলা হচ্ছে? তোমার রেপ্লিকেশন, ঠিক আছে? ডিএনএ থেকে আরএনএ কি? তোমার রেপ্লিকেশন। তারপর ডিএনএ থেকে, সরি একটা জিনিস, রেপ্লিকেশন হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে ডিএনএ। রেপ্লিকা, রেপ্লিকা মানে কি? প্রতিলিপি তৈরি করা। আমরা বলি না যে অনেক সময় সাঁচের পিঠা বানায় না রেপ্লিকা দিয়ে? রেপ্লিকা মানে কি ভাইয়া? প্রতিলিপি। অর্থাৎ ডিএনএ প্রতিলিপি তৈরি করছে, মানে কি? ডিএনএ থেকে ডিএনএ। সো আমরা বলতে পারছি কি? রেপ্লিকেশন। ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি করলো, ডিএনএ থেকে আরএনএ তৈরি করলো, তখন কি? এটা হচ্ছে তোমার কি? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মানে কি? এটাকে স্থানান্তর করছে। কি করছে ভাই? স্থানান্তর, ট্রান্সফার করে দিছে। তার মানে কি? এটাকে ট্রান্সক্রিপশন। ওকে, তারপর আরএনএ থেকে প্রোটিন, মানে আরএনএ কি করবে? আরএনএ তো মূলত কি করে? প্রোটিন গঠন করে। তো আরএনএ থেকে যখন প্রোটিনটা, আরএনএটা জাস্ট প্রোটিনে একটা কনভার্ট হয়ে যাবে, এটাকে বলে কি? ট্রান্সলেশন। তার মানে কি? আরএনএ থেকে প্রোটিনটা হচ্ছে কি? ট্রান্সলেশন। এই সিম্পল জিনিসগুলো কিন্তু ভাইয়া আসে। এখন আরো একটা জিনিস আসে যে অনেক সময় যেটা দেখা যায় তোমার, যে তোমার কি করে জানো? আরএনএ থেকে সরাসরি ডিএনএ তৈরি হয়, এবং এটাকে বলা হচ্ছে তোমার কি? দেখো, ডিএনএ থেকে আরএনএ যদি কি হয়? ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে ডিএনএ হচ্ছে মানে কি? রিভার্স হচ্ছে। তার মানে কি? এটাকে বলা হচ্ছে কি? রিভার্স ট্রান্সক্রিপশন বলছে। কি বলা হচ্ছে? রিভার্স ট্রান্সক্রিপশন। কাদের ক্ষেত্রে দেখা যায় জানো? এইচআইভি নামক ভাইরাসের রিভার্স ট্রান্সক্রিপশনটা দেখা যায়। ওকে, আচ্ছা, সো আমরা এখান থেকে দেখে আর কোনো ইনফরমেশন পারি কিনা মনে রাখতে, বা প্রয়োজন আছে কিনা। ডিএনএ অনুসংখ্যা বৃদ্ধি পায় ডিএনএ পলিমারেজ দিয়ে। আচ্ছা, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশন, মানুষের 1000। আচ্ছা আচ্ছা, এইটা একটা ইনফরমেশন আছে। ডিএনএ অণুর নির্দিষ্ট স্থানে কর্তন করা হয় কি? রেস্ট্রিকশন এনজাইম। যদিও আমরা এই জিনিসটা হচ্ছে কি আমরা জীব প্রযুক্তি চ্যাপ্টারে পড়বো। তোমরা একটা জিনিস খেয়াল করবা, জীব প্রযুক্তি চ্যাপ্টার থেকে একটা কোশ্চেনে আসে, সেটা হচ্ছে তোমার কি? কাটাকাটি এনজাইমের নাম কি? রেস্ট্রিকশন। আর জোড়া লাগার এনজাইমের নাম কি? লাইগেজ। লাইগেজ মানে কি? লাগানো, জোড়া লাগানো, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে আসো। এই অংশটা, নিচের অংশটা খুব ইম্পর্টেন্ট। এটাও না, এটা ইম্পর্টেন্ট না। জিন, কোড এবং কোডন, এই চ্যাপ্টার আমরা লাস্টের দিকে চলে আসছি। আমরা কিন্তু আরো একটা চ্যাপ্টার, যারা ধৈর্য ধরে আসো, ধৈর্য ধরে থাকো, ক্লাসগুলো কমপ্লিট করো। আমার ক্লাস নিতে কষ্ট হচ্ছে, তোমরা জাস্ট বসে বসে ক্লাসটা করবা। জিন, জিন মানে কি? বংশগতির একক। কোড এবং কি? কোডন মানে কি? জিন থেকে কোড, কোড থেকে কোডন। জিনের বিভিন্ন একক আছে। জিনের বিভিন্ন একক কিভাবে মনে রাখবো? দেখো, রেকন, রেকন থেকে কি আসতেছে? রিকম্বিনেশন। তার মানে কি? জিন রিকম্বিনেশন একক কি? রেকন। রেকন থেকে রিকম্বিনেশন।
মিউটন, মিউটন থেকে কি আসছে? মিউটেশন একক। আমাদের মুখস্থ করা লাগতেছে না। রেকন, রিকম্বিনেশন থেকে রেকন, মিউটেশন থেকে কি? মিউটন। রেপ্লিকন, রেপ্লিকেন মানে কি? রেপ্লিকেশনের একক। রেপ্লিকেশন মানে কি? অনুলিপন। যেটাই রেপ্লিকেশন সেটা কি? অনুলিপন, তাই না? রেপ্লিকা মানে কি? প্রতিলিপি। অনুলিপন মানে কি? অনুলিপি। একই জিনিস কিন্তু। তার মানে কি? রেপ্লিকন, রেপ্লিকন মানে কি? রেপ্লিকেশন বা অনুলিপনের একক। সিস্টন, এইটা বেশি আসে। জিন কার্যের একক, জিন কার্যের এককে কি বলা হচ্ছে? সিস্টন। জিন কার্যের এককে কি বলা হচ্ছে ভাইয়া? সিস্টন। মনে থাকবে, জিন কার্যের এককে বলা হচ্ছে কি? সিস্টন বলা হচ্ছে। সো এই জিনিসগুলো একটু মনে রাখবা। জিন কার্যের এককে বলা হচ্ছে তোমার কি? সিস্টন বলা হচ্ছে। নেক্সট যদি আমরা যাই, তাহলে দেখো আমরা কোড থেকে আমাদের, আচ্ছা কোড থেকে একটা কথা মনে রাখবা যে জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী কোডকে বলা হয় কি? জেনেটিক কোড বলা হয় থাকে। এবং জেনেটিক ইনফরমেশন মূল, আচ্ছা দেখো এখানে মনে রাখবা দেহে 64 ধরনের কোডন আছে। কত ধরনের? 64 ধরনের কোডন আছে। এবং কোডন থেকে দুইটা জিনিসই আসে জাস্ট, একটা হচ্ছে কোনটা? স্টার্ট কোডন, আর একটা হচ্ছে কোনটা? স্টপ কোডন। তাহলে স্টার্ট কোডন কিভাবে মনে রাখবা? স্টার্ট, ইংরেজি লেটার স্টার্ট হয় কি দিয়ে? এ দিয়ে। সো এ দিয়ে কি হচ্ছে তোমার? স্টার্ট কোডন, এ ইউজি। তাহলে ইংরেজি লেটার যেমন এ দিয়ে স্টার্ট হয়, স্টার্ট কোডনটাও কি? এ দিয়ে স্টার্ট হচ্ছে। তার মানে কি? এ ইউজি। এ ইউজি হচ্ছে তোমাকে স্টার্ট কোডন। এবং স্টার্ট কোডন এ ইউজি কে কি বলা হচ্ছে? ম্যাথিওনিন। স্টপ কোডন, স্টপ কোডনটা কি মনে রাখবা? ইউ এ এ, ইউ এ জি এবং কি? ইউ জি এ। এই তিনটা হচ্ছে তোমার কি? স্টপ কোডন। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোডন থেকে একটা জিনিস মনে রাখবা জাস্ট, এটা কোনটা স্টার্ট কোডন, কোনটা হচ্ছে কি ভাইয়া? স্টপ কোডন। কোনটা স্টার্ট কোডন, কোনটা হচ্ছে কি? স্টপ কোডন, মনে থাকবে। আচ্ছা একটা মিনিট, জাস্ট একটা সেকেন্ড। একটা জিনিস আমি একটু কমেন্ট গুলো একটু পড়তেছি, হ্যাঁ কমেন্ট করো তোমাদের। আজকে বেশি কথা বলতে বলতে কষ্ট হয়ে গেছে। আচ্ছা, সো আমরা এখন প্রশ্ন ব্যাংক সলভে যাচ্ছি এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টার আমাদের মানে পড়ানো কমপ্লিট, জাস্ট কোয়েশ্চেন ব্যাংক সলভ। সো আমি যে জিনিসগুলো পড়াইলাম আজকে মুখে মুখে বললাম ভাইয়া কোয়েশ্চেন আসলে এগুলো থেকে আসবে। আচ্ছা লাস্টে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলো একটু আমরা দেখে নেই। তোমরা শেষ সময় নেটওয়ার্কটাকে ফলো করো। আমি নেটওয়ার্কে কোনো ব্র্যান্ডিং করতেছি না, বা নেটওয়ার্কের আমি কেউ না, বাট তারপর আমি পার্সোনালি মনে করছি এখন পর্যন্ত নেটওয়ার্ক কৃষির জন্য ভালো একটা বই। তো দেখা যাক নেক্সটে যদি আমরা কোনো বই নিয়ে আসি, তো ওইটা যদি দেখা যায় ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। নেক্সট সেশনে কৃষি গুচ্ছের জন্য আমাদের বই ইনশাল্লাহ আসবে, লেখার মধ্যে আছে আল্লাহ ভরসা। দেখো কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে, সবাই জানি। কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলো এগুলা। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বা ট্রাফিক পুলিশ কাকে বলা হয়? গলগি বডিকে। সগ্রাসী বা এনজাইমের আধার কাকে বলা হয়? লাইসোজোমকে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে বাঁচকে কি বলা হচ্ছে? ক্রিস্টি বলা হচ্ছে। উদ্ভিদ কোষ প্রাচীরে থাকে না কোনটি? গ্লাইকোজেন। ওকে, গ্লাইকোজেন থাকে না, এগুলো লাগে না। ডিএ এটা লাগবে না। ডিএনএ, আরএনএ ও এনজাইম গঠনকারী উপাদান কোনটি? প্রোটিন। উদ্ভিদ ও প্রাণী কোষকে নিচের কোনটি দ্বারা পৃথক করা যায়? উদ্ভিদ কোষের সেল ওয়াল থাকে বা কোষ প্রাচীর থাকে। সেল ওয়াল মানে কি? কোষ প্রাচীর। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, দ্যাটস ইট। কোষের কোন অংশ লিপিড ও স্টেরয়েড উৎপন্ন করে? লাগবে না। সেল মেমব্রেনের বেশিরভাগ কি? লিপিড, এটা মনে রাখবা। সেল মেমব্রেন বা কোষ ঝিল্লির বেশিরভাগ হচ্ছে তোমার কি? লিপিড, মনে থাকবে। কোষ ঝিল্লির বেশিরভাগ হচ্ছে কি? তোমার লিপিড। আর একটা জিনিস মনে রাখবা, শুষ্ক কোষ ঝিল্লি, মনে রাখবা শুষ্ক কোষ ঝিল্লির, শুষ্ক কোষ ঝিল্লির, শুষ্ক কোষ ঝিল্লির 75% হচ্ছে কি? লিপিড। শুষ্ক কোষ ঝিল্লির 75% হচ্ছে তোমার কি? লিপিড। পরের কোয়েশ্চেন, আমিষ সংশ্লেষণে স্টার্ট কোডন কোনটা? এইউজি। আচ্ছা ডিএনএ অনু রেপ্লিকেশন প্রক্রিয়া ল্যাগিং সূত্র, লাগবে না। কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো যে চলন দেখা যায় তাকে বলে কি? সাইক্লোসিস বা আবর্তন। কোষাভ্যন্তরে অধিক মাইক্রোবিলাসকে কি বলা? আচ্ছা এই যে দেখো, কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনে 75 লিপিড, একটু আগে উপরে বললাম। আচ্ছা তারপর দেখি এখানে উদ্ভিদ কোষে যে লাইসোজোম থাকে তাকে স্পেরিওজোম বলা হয়, আমরা পরে আসছি। মানুষের দেহে অটোজোমের সংখ্যা 22 জোড়া, ধানের ক্রোমোজোম 24। প্রকৃত কোষের শক্তির উপাদান কি? মাইটোকন্ড্রিয়ন। স্ট্রোমাল এমিলি এগুলো লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। এগুলো দেখলা ইউএএ, ইউএজি, ইউজিএ গেল। স্টপ কোডন। বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হয় সিনোসাইট, এটা আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো। শুক্রাণু 90% হচ্ছে কি? নিউক্লিয়াস, আর সাধারণত 10 থেকে 15% নিউক্লিয়াস। মানব দেহে 23 জোড়া ক্রোমোজোম থেকে 1 জোড়া সেক্স ক্রোমোজোম। ডিএনএ ডাবল হেলিক্স মডেল কে দেন? অটসন ও ক্রিক। স্টার্ট কোডন এগুলো, স্টপ কোডন এগুলা। আদি কোষে ডিএনএ অবস্থানকারী স্থানকে নিউক্লিয়য়েড বলে, এগুলো লাগবে না। সো দেখছো আমি একটু আগে যা পড়াইলাম সেগুলোই কিন্তু এখানে ইম্পর্টেন্স দেখানো হচ্ছে। এনিওয়ে আমরা একটু ভাইয়ারা কোয়েশ্চেন সলভে যাই এখন। মনে হয় কোয়েশ্চেন সলভ না, ও মা অনেক বাকি আছে দেখি। এইখানে দেখো তোমার প্রকৃত কোষের আচ্ছা প্রকৃত কোষের ক্রোমোজোম, প্রকৃত কোষের ক্রোমোজোম কি? লম্বা, বৃত্তাকার নয়। আর আদি কোষের বৃত্তাকার।
ওকে, তো রবার্ট হুক কি করেছিলেন? মূলত কোষ প্রাচীর লক্ষ্য করেছিলেন 1665 সালে। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা জানি। আচ্ছা, তারপর আসো তোমার কি ছোলার 1 নং ক্রোমোজোম হচ্ছে কি স্যাটেলাইট। স্যাটেলাইট তো বুঝোই, স্যাটেলাইট যেখানে কি ক্রোমোজোম এবং নিউক্লিওলাসের সংযোগ ঘটে। তারপর হচ্ছে তোমার কি কোষ কে আবিষ্কার করেছেন? রবার্ট হুক। কোষ তত্ত্ব কে দিয়েছেন? স্লাইডেন ও সোয়ান, এগুলো লাগবে না। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক কি? মাইসেলি। ঠিক আছে, আর রঙিন হয় কেন? ক্রোমোপ্লাস্টের জন্য, এটাও আমরা জানি। ডিএনএ আরএনএ পার্থক্যকারী হচ্ছে তোমার কি ইউরাসিল। ইউরাসিল, তাই না? ইউরাসিল কি থাকে? আরএনএ থাকে, ডিএনএ তে থাকে না, দ্যাটস ইট। আচ্ছা, আদি কোষে কি নেই? ডিএনএ নেই, আদি কোষে ডিএনএ নেই। আচ্ছা, অ্যান্টিকোডন কোথায় পাওয়া যায়? টিআরএনএ তে পাওয়া যায়, আমরা পড়ে আসছি। ডিএনএ গঠনকারী শর্করা লাগবে না। শর্করা কি? প্যান্টুস শর্করা, আমরা পড়ছিলাম যে প্যান্টুস শর্করা কোষ ঝিল্লির জটিল ফসফোলিপিডের মধ্যে প্রধান কোনটা? লেসিথিন। লেসিথিন হচ্ছে কি? প্রধান ফসফোলিপিড। আচ্ছা, মুখোমুখি দুইটি কূপকে কি বলা হয়? পিট পেয়ার বলা হয়। পিট পেয়ার, কোপ মানে কি? কোষ প্রাচীরে কোপ থাকে, এটাকে পিট পেয়ার বলা হচ্ছে। মধ্যপর্যায়ে অধিক কি থাকে? প্যাকটিক অ্যাসিড থাকে। একটু একটু দেখাই দিব না আমি। প্রোটোপ্লাজমকে জীবনে ভৌতবৃত্তি হিসেবে চিহ্নিত করা হয়, কারণ এতে 70 থেকে 90% কি পানি থাকে, মনে থাকবে। আচ্ছা, এরপর দেখো প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি, এটা আমরা জানি। এই তো মোটামুটি, আর তো কিছু নাই। ওকে, তো আমরা দেখি কোশ্চেন। দেখো, ডিএনএ এর একক কোনটি? ডিএনএ এর একক কোনটা? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, ডিএনএ এর একক কি তোমার? নিউক্লিওটাইড, এটা আমরা জানি মোটামুটি, রিডিং মনে দেখাইছিলাম। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, প্লাজমোডেজমাটা কি? প্লাজমোডেজমাটা, প্লাজমোডেজমাটা কি ভাইয়া? প্লাজমোডেজমাটা বলো, প্লাজমোডেজমাটা কি তোমার? প্লাজমাতে থাকে, অর্থাৎ সাইটোপ্লাজমের সংযোজন। দুটি পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে নলাকার সাইটোপ্লাজমের সংযোগ স্থাপিত, তাকে কি বলা হয়? প্লাজমোডেজমাটা বলা হয়, মনে থাকবে। আচ্ছা, কোনটিতে নিউক্লিয়াস নেই? ইন্টারফেস দশায়, স্তন্যপায়ী প্রাণী, লোহিত রক্তকণিকা, পেশি কোষ, স্নায়ু কোষ। আমরা কি জানি? স্তন্যপায়ী প্রাণী, লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নেই। তারপরে দেখি আমরা, যদি নিচে ব্যাখ্যা দেওয়া আছে, কোন কোষে অধিক নিউক্লিয়াস থাকে? কোন কোষে কি বলছে তোমার? কোন কোষে অধিক একাধিক নিউক্লিয়াস থাকে? লিভার কোষে। যকৃৎ কোষে কি থাকে? একাধিক নিউক্লিয়াস থাকে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, যকৃৎ কোষে কি থাকবে? একাধিক নিউক্লিয়াস থাকে। ওকে, এই যে এই চারটা দেখে নিবা। নিচের যে কোশ্চেনের ব্যাখ্যাগুলো, এগুলো দেখে নিবা। কোশ্চেনের ব্যাখ্যাগুলো পড়বা ভালো করে, লাস্ট মুহূর্তে ভাইয়া কোশ্চেন ব্যাংকটা যেন ভালো করে রিভিশন দিতে পারো। ওকে, তারপর দেখো বাউতে কি আসছে, কোন জীবিত কোষের নিউক্লিয়াস থাকে না? সিপ কোষের নিউক্লিয়াস থাকে না। এই যে সোপ, সোপ থেকে সিপ কোষ, সিবনল। তারপর কি? স্তন্যপায়ী, লোহিত রক্তকণিকা, ওতে অনুচক্রিকা, এতে আদিকোষ, পিতে কি? প্লাটিলেট। নিউক্লিয়াস এর আবিষ্কারক, এই যে ট্রিক্সটা মনে রাখতে পারো, নিউক্লিয়াস এর আবিষ্কারক কি ভাইয়া বলো তো দেখি? নিউক্লিয়াস এর আবিষ্কার হচ্ছে কি? রবার্ট বাউন। আর রবার্ট হুক হচ্ছে কি তোমার? কোষের আবিষ্কারক। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি কার উক্তি? এটা হাক্সেলের, হাক্সেলের উক্তি হচ্ছে তোমার কি? প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি বলা হয়। পরের কোশ্চেন দেখি, তোমার ক্লোরোপ্লাস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পিগমেন্ট কোনটা? ক্লোরোপ্লাস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পিগমেন্ট কে হবে ভাইয়া? ক্লোরোফিল হবে। এবং ক্লোরোফিলের মধ্যে কে? ক্লোরোফিল। এবং শুধুমাত্র ক্লোরোফিল তা না, এখন হচ্ছে তোমার কি? ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিএনএ অণুর গঠন কে আবিষ্কার করেছেন? ওয়াটসন ও ক্রিক। আমরা দেখে আসছি ডিএনএ তে কোন নাইট্রোজেন বেশটি বেশি পাওয়া যায়? ডিএনএ তে কোন নাইট্রোজেন বেশটি বেশি পাওয়া যায়? সরি, কোন বেশটি পাওয়া যায় না? ইউরাসিল পাওয়া যায় না। ইউরাসিল কোথায় পাওয়া যায়? আরএনএ তে পাওয়া যায়, এটা আমরা জানি। ওকে, পরের কোশ্চেন দেখি আমরা, যদি উত্তরগুলো দেওয়া আছে ওটা ম্যাটার না, আমরা প্র্যাকটিস করছি জাস্ট। আচ্ছা, তারপর দেখো ক্লোরোপ্লাস্টে ঝিল্লি দ্বারা আবৃত, ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী ম্যাট্রিক্সকে কি বলা হচ্ছে? স্টোমা। তাহলে ক্লোরোপ্লাস্ট ঝিল্লি দ্বারা আবৃত, দেখো এইটা যদি ক্লোরোপ্লাস্ট হয়, ঠিক আছে, এইটা যদি ক্লোরোপ্লাস্ট হয় এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে যে তোমার কি থাকবে? ম্যাট্রিক্সটা থাকবে বা তরলটা থাকবে, এটা হচ্ছে স্টোমা। আর ক্লোরোপ্লাস্টের মধ্যে তোমার এইরকম থাকে না, দেখবা তোমার ক্লোরোপ্লাস্টের মধ্যে তোমরা খেয়াল করলে দেখবা যে ক্লোরোপ্লাস্টের মধ্যে খেয়াল করলে দেখবা এইরকম এইরকম কয়েনের মতো অংশগুলো থাকে, তাই না? তো এই কয়েনের মতো প্রত্যেকটা অংশকে বলা হচ্ছে তোমার কি? থাইলাকয়েড। এবং সম্পূর্ণ কয়েনটাকে বলা হচ্ছে তোমার কি? গ্রানা। সম্পূর্ণ কয়েনটাকে বা সম্পূর্ণ এটাকে বলা হচ্ছে কি? গ্রানা, গ্রানাম। এবং এরকম অসংখ্য আরো এরকম গ্রানা থাকে, সবগুলোকে একত্র বলে কি? গ্রানাম। তার পরবর্তীতে হচ্ছে তোমার কি? এইখানে যে প্রত্যেকটা কয়েন সেটাকে বলা হচ্ছে কি? থাইলাকয়েড। এবং যে ক্যান যে তরলটা থাকে মাতৃকাটা, সেটাকে বলা হচ্ছে তোমার কি? মূলত স্ট্রোমা। ঠিক আছে, সেটাকে মূলত বলা হচ্ছে কি? তোমার স্ট্রোমা বলা হচ্ছে। ওকে, প্রোক্যারিওটিক শব্দটি কোন ভাষা থেকে আসছে? এগুলো লাগবে না আমাদের, এগুলো অনেক আগের কোশ্চেন। কোষের মাপ কোন একক দ্বারা নেওয়া হয়? এগুলো লাগবে না। ডিএনএ লাইগেজ এনজাইম দিয়ে, ডিএনএ লাইগেজ এনজাইম দিয়ে কি করা? লাইগেজ মানে কি ভাইয়া? লাইগেজ মানে কি বলো? লাইগেজ মানে কি? জোড়া লাগানো। লাইগেজ দিয়ে কি করা হচ্ছে ভাইয়া? ডিএনএ খন্ড সংযুক্ত করা হয়। লাইগেজ দিয়ে কি করা হচ্ছে ভাইয়া? সংযুক্ত করা হচ্ছে।
আচ্ছা, কোষ মতবাদের প্রবক্তাকে স্লাইডেন ওসওয়ান একটু আগে দেখে আসছি। নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হয়ে কি গঠন করে? নিউক্লিওটাইড। নিউক্লিওসাইড সাথে যখন তোমার ফসফেটটা যুক্ত হবে তখন কি গঠন করবে? তোমার নিউক্লিওটাইড। নিম্নের কোনটিকে সবুজ প্রাণী বলা হয়? ইউগ্লেনা। ইউগ্লেনা মানে কি ভাইয়া? ইউগ্লেনা, ইউগ্লেনা হচ্ছে এটা শৈবাল, এটা কি সবুজ প্রাণী। ইউগ্লেনা হচ্ছে তোমার কি সবুজ প্রাণী। বাট এগুলা কিন্তু আসবে না এখন, এগুলো আসবে না। তারপর দেখো এই কোয়েশ্চেনটা তোমার কোষের শক্তি ঘর কোনটি? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, একটা জিনিস এখানে দেখো, আমি একটা জিনিস বলি, এই যে আমাদের এই যে অংশটা আছে না, এইটা একটা স্ক্রিনশট রাখো তো ভাইয়া, এই অংশটা স্ক্রিনশট রাখো। কোনটাকে কি বলা হয়? বিশেষ নাম। বিশেষ নাম একটা স্ক্রিনশট রাখো, বিশেষ নামগুলো একটা স্ক্রিনশট নাও সবাই। মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর, রাইবোজোমকে প্রোটিন তৈরি কারখানা, গোলকি বডি, লাইপোকন্ড্রিয়া, ডিএনএ কে প্রোটিন তৈরি মাস্টার প্ল্যান। কোনটা কোনটা লাগবে আমি বলে দেই, কোনটা কোনটা লাগবে না আমি কেটে দিচ্ছি, জাস্ট কোনটা কোনটা লাগবে না কেটে দিচ্ছি আমি। তোমার ডিএনএ কে বলা হয় কি? প্রোটিন তৈরি মাস্টার প্ল্যান, এটা লাগবে না। লাইসোজোম আত্মঘাতী তলিকা, কোষের প্রাণকেন্দ্র, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক কোষের গঠন, এটা লাগবে না। ওকে, এই তিনটা ছাড়া বাকিগুলো একটা স্ক্রিনশট দাও, সবাই একটা স্ক্রিনশট রাখো, সবাই একটা স্ক্রিনশট রাখে। হ্যাঁ, প্রত্যেকে একটা স্ক্রিনশট রেখে দাও। রাখছো? ওকে, তাহলে স্ক্রিনশট গেল। এদিকে কোশ্চেন, আচ্ছা দেখি, প্রকৃত কোষ কি দ্বারা বেষ্টিত? একটা কোষ কি দ্বারা বেষ্টিত ভাইয়া? কোষ প্রাচীর দ্বারা বেষ্টিত, তাই তো? এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখানে দেখি মাইটোকন্ড্রিয়ার ভেতরে মেমব্রেন, কেন্দ্রের দিকে ভাঁজ অংশগুলোকে কি বলা হয়? কেন্দ্রের দিকে। ধরো এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া একটা, হ্যাঁ, তো এটা যদি মাইটোকন্ড্রিয়া হয় এবং এইখানে যদি আমরা এরকম একটা, এই যে এইরকম থাকে না, এইরকম এইরকম এইরকম, এই যে তোমার ভাঁজগুলা, এই ভাঁজগুলাকে বলা হচ্ছে তোমার কি সাধারণত ক্রিস্টি। এই ভাঁজগুলাকে বলা হচ্ছে তোমার কি? ক্রিস্টি। মনে থাকবে, ভাঁজগুলাকে বলা হচ্ছে তোমার কি? তোমার ক্রিস্টি, ঠিক আছে? এবং উপরে দেখবা, দেখো এই যে তোমার মাইটোকন্ড্রিয়া অন্তর, এইখানে কিছু দানা দানা থাকে, দানা দানা, এই দানাগুলাকে বলা হচ্ছে কি? অক্সিজোম। দানাগুলাকে হচ্ছে তোমার কি? অক্সিজোম। দানাগুলো হচ্ছে কি? অক্সিজোম। ভাঁজগুলো হচ্ছে তোমার কি? ক্রিস্টি। জাস্ট দুইটা কথা, দানাগুলো অক্সিজোম, ভাঁজগুলো হচ্ছে তোমার কি? ক্রিস্টি থাকে। এবং কিছু তোমার এখানে চেইনের মতো অংশ থাকে, মানে তোমার এরকম এরকমটা, এইগুলাকে বলা হচ্ছে তোমার কি জানো? এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিসটা আসে না, জাস্ট হচ্ছে তোমার কি? ক্রিস্টিটা আসবে এবং কি অক্সিজোনটা মূলত আসে। ক্রিস্টি এন্ড হচ্ছে কি অক্সিজোন। ওকে, তারপর আসো, প্রতিটি প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কত? এটা লাগবে না এখন আর, মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা লাগবে না। আচ্ছা, তো আমি একটু আগে একটা তোমাদের কোষ গঠন দেখাইলাম না? কোষ ঝিল্লির, প্লাস্টিডের, ক্লোরোপ্লাস্টের ভিতরে যে চাকতি আকৃতির স্থলে সমূহ স্তরে স্তরে সজ্জিত হয়ে থাকে, এই যে চাকতি, এই যে চাকতি, এই চাকতিগুলো মিলে কি গঠন করছে ভাইয়া? গ্রানাম গঠন করে। তাহলে এই যে চাকতি আকৃতির, এই যে চাকতি আকৃতির থলেগুলা, দেখো এই চাকতি আকৃতির থলেগুলো, এই যে একটা থলে, এই যে একটা থলে, এই যে একটা থলে, এরকম অসংখ্য থলে মিলে কি গঠন করে? একটা গ্রানাম তৈরি করে। এই সম্পূর্ণটাকে বলা হচ্ছে গ্রানাম। তাহলে এগুলোর নাম কি? থাইলাকয়েড। তাহলে কি মনে রাখবে? থাইলাকয়েড, মনে থাকবে থাইলাকয়েড। ওকে, আর তো কিছু নাই। মেসোজোম এগুলো লাগবে না, উপরের গুলো লাগবে না। ওকে, কোনটি মাইটোকন্ড্রিয়ার কাজ? কোষের সকল শক্তি উৎপন্ন করা, তাই না? মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটা? কোষের সকল শক্তি উৎপন্ন করা। ডিএনএ ও আরএনএ কোথায় সংশ্লেষিত হচ্ছে? ডিএনএ ও আরএনএ কোথায় সংশ্লেষিত হয়? আমরা পড়ছি না, ডিল দিয়ে পড়ছি না, ডিতে ডিএনএ ও আরএনএ সংশ্লেষিত হচ্ছে। উদ্ভিদে পুষ্প ও পাতা রঙিন। রঙিন মানে কি ভাইয়া? ক্রোমোপ্লাস্ট, সবাই জানি। ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্যকারী নাইট্রোজেন ক্ষারকটির নাম কি? দেখো ভাই কতবার আসছে, ইউরাসিল। তার মানে কি? ইউরাসিল, এটা আমরা জানি, আগেই পড়ছি। এনজাইমের ভান্ডার কোনটি? এনজাইমের ভান্ডার কোনটি? এটা তোমরা বলবা। এনজাইমের ভান্ডার, এনজাইমের ভান্ডার কোনটা? এনজাইমের ভান্ডার বা হাইড্রোলাইটিক এনজাইমের আধার কোনটাকে বলা হয়? লাইসোজোমকে বলা হয়, তাই না? লাইসোজোমকে কি বলা হচ্ছে? এনজাইমের ভান্ডার বা হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলা হয়। কোন দ্রব্যের উপস্থিতিতে গাজরের মূল হলুদ হয়? গাজরে কি থাকে? ক্রোমোপ্লাস্ট থাকে। কি থাকে? ক্রোমোপ্লাস্ট থাকে। কি থাকে? ক্রোমোপ্লাস্ট। তাহলে কি বলছে? হলুদ। ভাইয়া গাজরের মূল হলুদ হয় না, গাজরের মূল হচ্ছে তোমার কি? কমলা হবে। এখানে অ্যান্সারটা হবে কি তোমার? কমলা। এখানে হবে কি তোমার? কমলা।
গাজরের মূলটা কি কমলা রঙের হয়, কখনো হলুদ হয় না। তো কমলা মানে কি ক্যারোটিন, আর হলুদ যদি হইতো তাহলে কি থাকতো জ্যান্থোফিল। আচ্ছা, আহ দেখো বর্ণগুলো দেওয়া আছে, জ্যান্থোফিল হলুদ, ক্যারোটিন কমলা, ইরেথ্রোসায়ানিন, ইরেথ্রিন মানে কি তোমার লাল, বিটাজেন্থিন এটা গেল, ফাইকোসায়ানিন নীল বর্ণের, এটা ফাইকোসায়ানিন নীল বর্ণের, বিটা সায়ানিন লাল, এটা কি বেগুনি বর্ণের। আচ্ছা যাই হোক এতগুলো লাগবে না। ক্রোমোজোমে কোন প্রোটিন পাওয়া যায়? নিউক্লিয় প্রোটিন। ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে, তো অবশ্যই তো নিউক্লিয় প্রোটিন থাকবে। আর কি থাকবে? কোষের কোন ক্ষুদ্রাঙ্গে ক্রেবস চক্রের বিক্রিয়া সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়ায়। দেখছো যা পড়াইছি তাই কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি। জাস্ট শোনো, তোমরা চ্যাপ্টারটা পড়ে লাস্ট মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চন ব্যাংকটা সলভ করা। তুমি চ্যাপ্টারটা আমি যেভাবে পড়াইলাম তোমার তো পড়া হয়ে গেছে, পারলে আরেকটু জাস্ট চোখগুলো বুলাই নিবা এবং হচ্ছে কি তোমার কোয়েশ্চনটা সলভ করে ফেলা, 100% কমন পাবা। ওকে, পরবর্তীতে যাই। স্বেচ্ছা জাতীয় খাদ্য সঞ্চয় করে, স্বেচ্ছার সঞ্চয় করে কি অ্যামাইলোপ্লাস্ট, সরি আচ্ছা আমরা অন্য একটা ভার্সিটিতে যাই না, বাউতেই দেখি আমরা। আচ্ছা দেখো, কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে। তারপর দেখো ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের উপাদান কি? ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের উপাদান হচ্ছে তোমার কি ডিএনএ। এটা লাগবে না, এটা লাগবে না, এটা এই বইয়ের না, এটা লাগবে না। তার মানে কোষের প্রোটিন ফ্যাক্টর হচ্ছে তোমার কি আরএনএ, সরি রাইবোজোম। শর্করা ও স্বেচ্ছা জাতীয় খাদ্য সঞ্চয় করে কে? শর্করা ও স্বেচ্ছা জাতীয় খাদ্য সঞ্চয় করে কে ভাইয়া? অ্যামাইলোপ্লাস্ট। শর্করা ও স্বেচ্ছা হচ্ছে কি অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট কি করবে? চর্বি জাতীয়, আর এলিউরোপ্লাস্ট হচ্ছে তোমার কি প্রোটিন জাতীয়। উদ্ভিদের জীবন্ত এক কোষের সাথে অন্য কোষে প্রোটোপ্লাজমিক সংযুক্তি, প্রোটোপ্লাজমিক সংযোগ আমরা আগেই পড়ছি কি প্লাজমোডেজমাটা, প্লাজমোডেজমাটা অর্থাৎ কি প্লাজমা মেমব্রেনের মধ্যে সংযোগ, তার মানে কি প্লাজমোডেজমাটা। ওকে, এরপর আমরা যদি দেখি মোটামুটি সব তোমরা দেখবা কোয়েশ্চেন পারতেছো ভাইয়া, এগুলো সব কোয়েশ্চেন পারবা। দেখো এগুলো সব কোয়েশ্চেন পারবা। আমরা যদি শেরে বাংলার শুরুর দিকের কোয়েশ্চেন গুলো দেখি, ডিএনএ এর দেখো, ডিএনএ এর কার্যকরী একক কি বলা হচ্ছে? সিস্টোন। ডিএনএ না জিনের, জিনের কার্যকরী একক কি বলা হচ্ছে? সিস্টোন। রেকন মানে কি রিকম্বিনেশনের একক। তারপর কি তোমার মিউটন কি মিউটেশনের একক। সেই তো মোটামুটি। আচ্ছা তারপর দেখি আমরা স্টপ কোডন নয় কোনটি, তাই না? দেখো এই যে স্টপ কোডন নয় কোনটি, স্টপ কোডন নয় কোনটি? এইউজি স্টার্ট কোডন। নিউক্লিক অ্যাসিডের হাইড্রোলাইসিসের পর যা পাওয়া যায় না, নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি পাওয়া যাবে ভাইয়া? ভাইয়া দেখো হাইড্রোলাইসিস মানে কি? এটা তুমি ভাঙবা, তুমি যদি ভাই ডিএনএ কে ভাঙো ডিএনএ পাবা। ডিএনএ কে ভাঙলে আমরা কি পাচ্ছি? বিশ্লেষণ করলে পাচ্ছি কি পেন্টোজ সুগার, নাইট্রোজেন ক্ষারক, ফসফরিক অ্যাসিড, এই তিনটা জিনিস পাচ্ছি। এই তিনটা জিনিস মিলে ডিএনএটা গঠন হচ্ছে। বাট ডিএনএ কে যখন ভেঙে দিলাম তখন কি আর আমার ডিএনএটা থাকতেছে? না, তখন কিন্তু ডিএনএ থাকতেছে না, বাকি তিনটা থাকতেছে। ওকে, অণুজীবের আগে না ব্রেক দিব না, ব্রেক দিলে তোমরা অনেকে চলে যাও। অণুজীবের আগে ব্রেক নাই, কোনো ব্রেক নাই। অণুজীব বেশি কিছু লাগে না, বুঝছো? দেখো সব পারবা ভাইয়া, বুঝছো? সব পারবা, এগুলো কোয়েশ্চেন যা দেখবা সব পারবা ইনশাল্লাহ, সব পারবা। আমি একটা কাজ করবো, তোমাদের জন্য। যে কোয়েশ্চেন ব্যাংকে যে কোয়েশ্চেন গুলো আছে না, তো এগুলাও কি করবো তোমার, আমি একটা মার্কিং করবো যে এই কোয়েশ্চেন গুলো পড়বা জাস্ট, বা এই কোয়েশ্চেন গুলো স্কিপ করবে, এরকম মার্কিং করে তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব। এটাও কিন্তু ভালো একটা কাজ হয়, তাই না? এটা একটা ভালো কাজ হয়। সিপাস হতে চলো দেখি আমরা কি আসছে, এটা কিন্তু ভালো কাজ না? তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান কোনটা? কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান কি? সেলুলোজ। পাটের ক্রোমোজোম কয়টা? পাটের ক্রোমোজোম কয়টা? 14টা। এটা সিপাস হতে চলে আসে দেখা যায়। এনিওয়ে, তো ওয়াটসন ক্রিক কত সালে মডেলটা দেন? 1953 সালে। এগুলো লাগবে না। গোলগি বডির অপর নাম কি? গোলগি বডির অপর নাম কি? লাইপোকন্ড্রিয়া। আমার কোয়েশ্চেন ব্যাংক হ্যাঁ একটু একটা সেশন পুরাতন, হ্যাঁ একটা সেশনে কোয়েশ্চেন মনে হয় নাই, না দুইটা সেশনে কোয়েশ্চেন নাই, বেশি পুরাতন না এগুলো। আচ্ছা ধানের ক্রোমোজোম সংখ্যা, ধানের ক্রোমোজোম সংখ্যা কয়টা? আমরা জানি কি 24টা। আচ্ছা 24টা জানি। তো মোটামুটি দেখো এরপরে কি আছে, তোমার কোনটি ক্লোরোপ্লাস্টের অংশ নয়? স্ট্রোমা ক্লোরোপ্লাস্টের অংশ। তারপর দেখো গ্রানা অংশ, থাইলাকয়েড অংশ, ক্রিস্টি অংশ না। ক্রিস্টি কার অংশ? মাইটোকন্ড্রিয়ার অংশ। পেঁয়াজের কোষে ক্রোমোজোম কয়টা? 16টা। পেঁয়াজের কোষে ক্রোমোজোম 16টা, বাট এখানে দেওয়া নাই। ডিএনএ এর সাথে কোনটি প্রোটিন যুক্ত? ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন থাকে, ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন থাকে, ঠিক আছে? ওকে, মোটামুটি পারবা, যাই দেখবা পারবা। তো সবাই এই চ্যাপ্টারটা আশা করি ক্লিয়ার। আমরা এখন সরাসরি এক টানে অণুজীবে চলে যাব। ক্লাসটা কেমন এনজয় করছো? না, অণুজীবটা নিয়ে নেই, বুঝছো? তোমরা প্রয়োজনে একদিন গ্যাপ দিব, বাট
আচ্ছা, অনুজীবটা কি আজকে করতে চাচ্ছ না তোমরা? অনুজীবটা কি আজকে চাচ্ছ না বলো তো? অনুজীবটা কি আজকে চাচ্ছ না? কি বলো, অনুজীব কি নিব নাকি তোমরা পড়ায় মনোযোগ দিবা, নিজেরা পড়বা? আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা অনুজীবটা আজকে না পড়াই, যেহেতু আমরা টাইম পাচ্ছি, ভালো টাইম পাচ্ছি। তো অনুজীবটা আমরা, আমার কালকে কি ক্লাস একটু দেখি তো। আচ্ছা দেখি অনুজীব আমরা কতটুকু আছে এখানে। চাইলে শেষ করতে পারতাম, বাট আচ্ছা বাদ দিলাম, আমরা অনুজীবটা আমরা নেক্সট দিন করবো, হ্যাঁ। তাহলে আমি একটু তোমাদেরকে এটা এক্সামের রুটিনটা দিয়ে নিই, হ্যাঁ। রুটিন বলতে কি, অ্যানালগ ভাবে দিয়ে বানানো হচ্ছে না, আসলে নিজের পড়ার প্রেসারে বানানো হচ্ছে না। তার মানে কি, আমরা কালকের এক্সাম মডেল টেস্ট 1, কালকে হচ্ছে কি জানো, মডেল টেস্ট 1। শুনো, এটাই শুনে দাও, কালকে মডেল টেস্ট 1 নিব তোমাদের। আচ্ছা, এখন সাউন্ড আছে, এখন আছে না? সাউন্ড চলে গেছিল, এখন সাউন্ড আছে? বলো, এখন তো সাউন্ড ক্লিয়ার, তাই না? আচ্ছা, তো আগামীকাল হচ্ছে আমরা 100 মার্কসের একটা এক্সাম দিব প্রত্যেক দিন। শোনো, আমরা প্রত্যেকদিন ভাই 100 মার্কসের এক্সাম গুলো দিই, কারণ দেখো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে দিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন চ্যাপ্টার ওয়াইজ আর কত দিব, এখন যাতে আমরা কৃষি পর্যন্ত পুরো 100 মার্কসের এক্সাম দিতে দিতে 100 মার্কসের এক্সাম এক্সাম দিতে দিতে একদম আমরা কি করবো, তোমার একদম হচ্ছে কি নিজেরা প্রো হয়ে যাবো, যাতে কৃষি এক্সামে গেলে মনে হয় দূর, এটা কোনো এক্সামই না, ছাতার মাথা দাগাবো আর চান্স পাবো, শেষ। তো এইভাবে হচ্ছে কি আমরা এক্সাম গুলো দিব। হ্যাঁ, এক্সাম
সাউন্ড আছে, হ্যাঁ। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তোমার এক্সাম গুলো হচ্ছে কি দুপুর 12টায়, কালকে দুপুর 12, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত এক্সাম গুলো হবে। এবং তুমি হচ্ছে কি দুপুর 12টা থেকে রাত 10টার মধ্যে যদি এক্সামটা দাও তাহলে হচ্ছে তুমি মেরিট লিস্টে থাকতে পারবে। আমরা মেরিট লিস্টে প্রকাশ করবো, আমরা মেরিট লিস্টটা দিব এবং মেরিট লিস্টে তুমি থাকতে পারবা। বাট কথা হচ্ছে তুমি কি রাত 10টার পরে দিতে পারবা কিনা? হ্যাঁ, অবশ্যই পারবা। তুমি আগামী 2-3 মাস যখন ইচ্ছা দিতে পারবা। তোমার যদি মন চায় যে আমি 5 দিন পরে গিয়ে আমি পরীক্ষাটা দিব, তুমি 5 দিন পরেই কিন্তু দিতে পারবা। তুমি চাইলে 5 দিন পরে কেন 10 দিন পরেও এক্সামটা আবার রিপিট করে দিতে পারবা। কিন্তু কথা হচ্ছে তখন আসলে তোমার কিন্তু তখন হচ্ছে কি তোমার শুধুমাত্র মেরিট লিস্টটা পাবা না, বুঝছো? এইটাই। হ্যাঁ, মেরিট লিস্ট দেখতে পারবা, বাট সামগ্রিক মেরিট লিস্টে আসতে পারবা না, দ্যাটস ইট। বাট এই টাইমটার মধ্যে দিলে হচ্ছে কি আমাদের অফিসিয়াল টাইম, বা আমরা এই টাইমের মধ্যে সাধারণত কারা কত পাইছে এই জিনিসগুলো আমরা খেয়াল করব। কার মার্ক কম আসতেছে, কার বেশি আসতেছে। যাদের বেশি আসতেছে তাদেরকে বলবো আরেকটু বাড়াইতে, বা যাদের কম আসতেছে তাদেরকে বলবো যে বেশি পড়াশোনা করতে। তো এইভাবে আমরা জিনিসগুলো একটু বলে দেবো আর কি। ঠিক আছে, তো সবাই প্রিপারেশন শুরু করে দাও। আর কালকে রুটিনে কি ক্লাস আছে, রুটিনটা একটু চেক করি। সবাই ভালো করে পড়ো, বুঝছো? টাইম পাইছো, টাইমটা কাজে লাগাও। হ্যাঁ, টাইমটাকে কাজে লাগাও, একদম প্রপারলি কাজে লাগাও, প্রপারলি কাজে লাগাও। দীর্ঘ বহুদিনের একটা টাইম পাইছো, যেটা চিন্তার বাইরে ছিল, চিন্তার বাইরে। কালকে হচ্ছে কি বার ভাই? বৃহস্পতিবার না? কালকে বৃহস্পতিবার। পরিবেশ রসায়ন, রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, কালকে শুধুমাত্র পরিবেশ রসায়নটা নিব, আর হচ্ছে কি রাসায়নিক পরিবর্তনটা নিব। দুটো চ্যাপ্টার হবে কালকে, রাসায়নিক পরিবর্তন, পরিবেশ রসায়ন। এবং ক্লাস টাইমটা আমি জানাই দিব। তো মনোযোগ দিয়ে পড়ো। হ্যাঁ, কালকে কেমিস্ট্রি। ঠিক আছে, তো আমরা এইভাবে রিভিশনটা যাতে আমরা 5-6 তারিখের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারি, তো এইটাই আমরা টার্গেট করলাম। 5 থেকে 6 তারিখের মধ্যে পরবর্তী টাইমটা পুরাটাই বোনাস। তোমরা শুধু কোয়েশ্চেন সলভ করবা, তোমরা নিজেরা শুধু একটার পর একটা রিভিশন দিবা, আর হচ্ছে কি আর কি করবা, এক্সাম দিবা, আর কিছু না ভাই। ঠিক আছে, সবাই দোয়া করো, সবাই দোয়া করো। আমারও এক্সাম চলতেছে, ভালো করে এক্সাম গুলো দিতে পারি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। থাকো সবাই, পড়তে বসো। থাকো সবাই, হ্যাঁ পড়তে বসো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।